Welcome to the second panel. I hope you all have seen the exhibition on the second floor, and if you haven't, please visit the exhibition after that panel. So this panel is moderated by Safi Hussain. It's about communication and portrayal of gender in mainstream media, and the question if a standard guideline would help. So I'm handing over to the moderator to introduce herself. Thank you, and thank you for the patience. একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য এটা সবসময় হয়ে থাকে আর অনেকদিন পর অ্যাকচুয়ালি ইন পার্সন হওয়াতে আচ্ছা আমরা ছোট করে প্রত্যেকে একটু নিজেদেরকে ইন্ট্রোডিউস করব কে কোত্থেকে এসেছে আমি সাফি হোসেন আমাদের একটা অর্গানাইজেশন আছে বন্যী শিখা সেখানে আমরা জেন্ডার অ্যাওয়ারনেস এবং সেক্সুয়ালিটি রাইটস নিয়ে কাজ করে থাকি আমি বা পাশ থেকে শুরু করব মায়াবীকে দিয়ে জাস্ট ছোট করে একটু নিজের ইন্ট্রোডাকশন সবাইকে স্বাগত আমার নাম মায়াবী অরণ্য আমি একজন ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট বলা যায় আমি কাজ করছি একটি অর্গানাইজেশন যেটার নাম কথা সো আমরা জেন্ডার বেসড ভায়োলেন্সের এগেনস্টে কাজ করছি শর্টই রাখি লেটস মুভ অন হ্যালো সবাইকে স্বাগতম আমি ডালিয়া চাকমা পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই তো আমি উদিসা ইসলাম শোনা যাচ্ছে গত 2 দশক ধরে ঢাকা শহরে সাংবাদিকতা করার জন্য সংগ্রাম করছি সাংবাদিকতা করতে পারছি বলবো না সংগ্রামটা চলছে আর এখন আমি বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার হিসেবে গত 6 বছর কাজ করছি এবং আজকে আমি কাঠগড়াই আমার নাম শিরিন হক আমি নারীপক্ষ নামে একটি সংগঠনের সদস্য এবং সেখানেই মোটামুটি আছি ওকে আমরা সোজাসুজি কনভারসেশনে চলে যাই যাতে আর সময় না পার করি যে আপনারা জানেন যে আজকে আমরা মিডিয়াতে নারীদের চিত্রায়ন কীভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি এই জিনিসগুলোকে আরেকটু স্ট্রিমলাইন করতে কী ধরনের গাইডলাইন কিংবা এসওপি যেটাকে বলা হয় সেইটা কীভাবে চিন্তা করতে পারি কিংবা ওটা অ্যাকচুয়ালি চিন্তা করে কাজে আসবে কি না সেই ব্যাপারে একটু কথাবার্তা বলবো তো আমি প্রথমে মায়াবীর কাছে যাচ্ছি তো আমরা যদি একটু কারেন্ট কনটেক্সটটা চিন্তা করি যে বাংলাদেশে এখন সাধারণত মিডিয়াতে আমরা কী ধরনের চিত্রায়ন দেখি নারীদের সেই ব্যাপারে যদি থ্যাংক ইউ সো মাচ সাফি কোয়েশ্চেনটার জন্য যদি শুরু করি আসলে কারেন্ট কনটেক্সটে অনেকে মনে করে যে হয়তো এখন আমরা অনেক এগিয়ে গেছি নারীকে এখন নারীর চিত্রায়ন এখন খুব পজিটিভ খুব প্রোগ্রেসিভ কিন্তু আসলে সত্যিকার অর্থে এরকম এখনও আমরা এত দূর যেতে পারিনি আমি কিছু অনেক ডিফারেন্ট অনেক মিডিয়া প্ল্যাটফর্মস আছে সো একটা একটা করে যদি যাই ছোট করে প্রথমে যদি চিন্তা করি আমরা যে অ্যাড দেখি টিভিতে আমরা দেখব যে যদি একটা ওয়াশিং পাউডারের অ্যাড হয় কে কাপড় কাচ্ছে কে কাপড় ধুচ্ছে একজন নারী রান্না বান্নার অ্যাড নুডলসের অ্যাড কে রান্না করছে নারী মা হয়তো 1-2টা অ্যাডে হয়তো দেখব কিছু কোম্পানি চেষ্টা করছে যে আচ্ছা পুরুষ ক্যারেক্টারটাকেও নিয়ে আসি একটু হেল্প করুক কিন্তু হেল্পেই শেষ এটা তার মেইন রোল না এটা তার মেইন রেসপন্সিবিলিটি না সে শুধু একটি সে হেল্প করছে ইভেন দো এটা তার নিজের বাসায় তারপর যদি আমরা চিন্তা করি অনেক রকম অ্যাড আছে স্ট্যাটিক অ্যাড যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেয় অনেক খাবারের দোকান দেখবেন দিচ্ছে তো দেখা যায় যে তারা হচ্ছে মহিলা নারীদেরকে এমনভাবে চিত্রায়ন করে মনে হয় যেন আমরা একটি পণ্য বা অনেক সময় আমরাই মনে হয় যেন খাবারটা যেটা তারা অ্যাডভার্টাইজ করছে দেখা যাবে যে একটা পিজার বক্স দেখাচ্ছে বলছে যে এই পিজার বক্স ধরা যাবে না কারণ এই পিজার বক্স যদি অন্য কারো হয় এটা আমি কিভাবে নিব বলতে চাচ্ছে যে এটা হচ্ছে নারীকে তো ধরতে পারবো না কিন্তু আমরা কি পিজা আর যদি ছোট করে বলি সিনেমা মিউজিক গান যেখানে আমরা আসলে তেমন একটা প্রশ্ন করি না গানের লিরিক্স নিয়ে আপনারা কেউ কি চুমকি চলেছে গানটা শুনেছেন সবাই শুনেছি তাই না
কখনো কি চিন্তা করে দেখেছি ওটার কনটেক্সটটা কি? একটা মেয়ে, সে একা একা যাচ্ছে, সে একা কেন যাবে, আমিও তার সাথে নেই। এটাকে কি বলে? এটা কি রোম্যান্স নাকি এটা স্টকিং? আর যদি আমরা সিনেমা দেখি, সবচেয়ে কমন ট্রোপ, হিরো, পুরুষ হিরো, তা কি করে? একটা নারী ক্যারেক্টারকে সে সেভ করবে, সে খুব হিরোইক। হয়তো এখন একটু চেঞ্জ হচ্ছে এটা, কিন্তু খুব একটা যে এটার থেকে বাইরে আসতে পেরেছি তা না। সো লাস্টে যদি একটু বলি, নিউজ মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এরকম দেখা যায় যে আসলে নারীদেরকে নেগেটিভ একটা লাইটেই দেখাচ্ছে। যদি চিন্তা করি, আমরা আরও এটা নিয়ে গবেষণা করব, গবেষণা না সরি, আরও আলোচনা করব, কিন্তু যদি একটু চিন্তা করি হেডলাইনগুলো, আমরা অলওয়েজ দেখব যে হেডলাইনগুলো খুব বেশি একটা ফোকাস দেয় যে ভিকটিম বা সার্ভাইভার তার উপর। কিভাবে? চিন্তা করেন যে খুব প্যাসিভলি আমরা বলি যে কোনো একজন নারী ধর্ষিত হয়েছে, কে করেছে, কি করেছে, কিচ্ছু না, শুধুমাত্র ফোকাসটা ভিকটিম বা সার্ভাইভারের উপর। যে এই ক্রাইমটা কমিট করেছে তার থেকে ফোকাসটা পুরোটা আমরা সরিয়ে দিচ্ছি, কিংবা এমন শব্দ ব্যবহার করছি যেগুলো যেরকম ধর্ষিতার মতো শব্দ ব্যবহার করছি। এরকম কি করে? যেই জিনিসটা তার সঙ্গে হয়েছে, ইনসিডেন্টটা, এটাকে তার পুরো আইডেন্টিটি বানিয়ে দিচ্ছে, যেটা তো একদমই হতে পারে না, কারণ এটা তার আইডেন্টিটি না। সে হয়তো একটা কলেজ ছাত্রী, সে হয়তো একটা স্কুল ছাত্রী, সে হয়তো একটা কর্মজীবী নারী, কিন্তু আমরা সেটাকে পুরোপুরি মুছে দিচ্ছি। বা যেরকম ছবি আমরা ব্যবহার করি, আপনারা দেখবেন একটা মহিলার ছবি, একটা নারীর ফিগার, তার উপর দিয়ে ছায়া, হাতের ছায়া, বা কোনো তার মুখ ঢেকে দিয়েছে একটা হাত দিয়ে, এরকম ছায়া, নারীর ফিগারটা হয়তো কাঁদছে, সে খুব উইক দেখাচ্ছে, একটা কর্নারে পড়ে গিয়েছে, এরকম আমরা শুধুমাত্র তাকে এরকম উইক আর ভালনারেবলই দেখাচ্ছি। তাতে কি হচ্ছে? আমরা এখানে সিম্প্যাথি গেইন করছি না ভিকটিমের জন্য, তাতে কোনো লাভ হচ্ছে না, কিন্তু আসলে আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। আমরা ভাবি যে এটাই হচ্ছে প্রগ্রেস, কিন্তু আসলে আমাদের অনেক দূর যেতে হবে এখনো। তো আমি এখানেই শেষ করি। থ্যাংক ইউ মায়াবী। থ্যাংক ইউ জাফর আমাদের সাথে যোগ। একটু আমরা প্রত্যেকের ইন্ট্রোডাকশন নিয়েছিলাম, সো জাস্ট 2 lines if you want to introduce yourself. Okay. I'm Zafar Subhan, the editor of Dhaka Tribune. Apologies for my late entrance to the stage, but I'm very impressed that the event today got off absolutely on time. I had no idea. Thank you. থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমি তাহলে একটু ডালিয়ার কাছে যাব। আমরা তো জেনারেল মেইন স্ট্রিমে কী ধরনের চিত্রায়নগুলো দেখি সেই ব্যাপারে কথা বলছিলাম। স্পেসিফিকলি যদি একটু আদিবাসী নারী কিংবা আমাদের অন্যান্য যে কি বলে কথা কেটে গেল, আচ্ছা না, সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছেন তাদের কথা যদি বলি, তাদের কি ধরনের চিত্রায়নটা উঠে আসে ইউজুয়ালি মিডিয়াতে? থ্যাংক ইউ। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখন আমরা এগুলো নিয়ে কথা বলতে পারছি, যে মাইনরিটিদের রিপ্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে শুরু করতে চাই। আমার নাম ডালিয়া চাকমা। আমার নামের পেছনে যে চাকমা শব্দটা আছে, সেটা কিন্তু আমি যখন আমার কমিউনিটির মধ্যে থাকি কিংবা আমি যখন আমার বাসায় থাকি, তখন এটা আসলে খুব একটা মিনিংফুল কিছু না, এটা আলাদা কিছু না, এটা একটা শব্দ মাত্র। আমি আমার যে রোলটা থাকে, এটা চাকমা শব্দের জন্য ডিফাইন হয় না আমার লাইফস্টাইলে, কিন্তু আমি যখন একজন কিংবা আমি যখন আমার কমিউনিটির বাইরে অন্য কমিউনিটিতে আমার এক্সপোজার ঘটছে, সেক্ষেত্রে আমার নামের পেছনে যে চাকমা শব্দটা আছে সেটাই মূলত ফোকাসড হয়। তখন আমার নামের আগে যে ডালিয়া, তার চেয়ে বরং আমার নামের পেছনে যে চাকমা শব্দটা আছে সেটাই সবচেয়ে অর্থবহ হয়ে ওঠে, এবং সেটাকে দিয়েই আমাকে চিনতে চাওয়ার চেষ্টা করা হয়, যদি বলি যে পারসিভ করা।
এটা তখন যেটা হয় যে স্টেরিওটাইপিংয়ের ব্যাপার ঘটে। দেখা যায় যে একজন আমি যদি এক্সপোজারের ব্যাপারটা যদি স্পেসিফিক করে বলি, বাঙালি যেহেতু এই জাতিরাষ্ট্রের মধ্যে আদিবাসী অ্যান্ড ভার্সেস বাঙালি এই ধরনের জিনিসগুলো দেখা যায়, ওই হিসেবে যদি আমি স্পেসিফিক করে বলি, বাঙালি কমিউনিটির মধ্যে যখন আমার এক্সপোজারটা ঘটছে তখন আমার নামের আগে যে ডালিয়াটা আছে তার চেয়ে বরং এই চাকমা শব্দটাই বেশি অর্থবহ হয়ে যায় এবং আমাকে সেভাবে পারসিভ করা হয়। এবং সেই দিক থেকে আমি যে একজন মারমা কমিউনিটির মানুষের নই বা ত্রিপুরা কমিউনিটির মানুষের নই, সেই জিনিসটা তখন মুখ্য হয়ে ওঠে না। আমি যখন আমার কমিউনিটিতে থাকি আমি কিন্তু মারমা কেউ না, বা আমি কোনো ত্রিপুরা না, বা আমি খাসিয়া পাংখোয়া কেউ না। কিন্তু যখন বাঙালি কমিউনিটিতে আমার এক্সপোজার ঘটে তখন আমি পাহাড়ি হয়ে যাই। আমার চাকমা কিংবা অন্য যে মারমা পাংখোয়া ত্রিপুরা আছেন, সবাইকে এক কাতারে পাহাড়ি এই শব্দের মধ্য দিয়ে বুঝতে পারা হয়। এই স্টেরিওটাইপিংটা হওয়ার অনেকগুলো আসলে কারণ আছে। এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, একটা রাজনৈতিক একটা সমাজ চেতনা আছে এটার পেছনে। কিন্তু যখন মূলধারায় আজকাল প্রথমেই যেটা বলছিলাম যে আমরা এখন এগুলো নিয়ে কথা বলতে পারছি, আমাদের একটা রিপ্রেজেন্টেশন ঘটছে মিডিয়ামগুলোতে। যদি বলি যে পপুলার কালচার মিডিয়ামগুলো কিভাবে এই স্টেরিওটাইপিংটা তৈরি করতে হেল্প করছে, যখন কোনো আদিবাসী সমাজকে দেখা হচ্ছে মূলধারার মাধ্যমগুলোতে, তখন দেখানো হয় যে তখন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যে রাজনৈতিক একটা কনফ্লিক্ট অ্যান্ড ক্রাইসিস আছে এই ন্যাশন স্টেটে, সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে না। দেখানো হচ্ছে আদিবাসীরা অল অ্যাবাউট জাস্ট কালচার, এবং সেই কালচারটা কি, কিছু নারী নাচছেন যা তাদের ড্রেস পরে, এবং সেই ড্রেসগুলোর মধ্যেও কিন্তু আলাদা করে কোনো কিছু ভাগ করা হয় না। মারমা নারী যে ড্রেসটা পরছেন, যেটাকে বলা হয় থামি, যেটা কিনা আমার যে চাকমা কমিউনিটির যে ঐতিহাসিক যে ড্রেসটা আছে পিনন খাদি, সেটা থেকে যে আলাদা, সেগুলো কিন্তু ডিফাইন করা হয় না। তখন দেখানো হয় যে কিছু আদিবাসী নারী তাদের নিজেদের পোশাক পরে নাচছেন, গান করছেন। পপুলার কালচার মিডিয়ামগুলোতে আমাদের মানে ইন্ডিজিনাসদের রিপ্রেজেন্টেশনটা ঠিক এতটুকুতেই সীমাবদ্ধ থাকছে। তাহলে এই যে গ্লোবালাইজেশনের সময়ে আমরা যখন বিভিন্ন জাতির মানুষ একত্র হচ্ছি, এক জাতি আরেক জাতির মধ্যে আমাদের এক্সপোজার ঘটছে, আমরা ঢুকে যাচ্ছি, আমাদের সমাজ চেতনা, আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে সেইখানে আমাদের যে হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল যে ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্ট সব কিছু মার্জ হয়ে যাচ্ছে। এবং আজকালকার খুব পপুলার একটা জিনিস হচ্ছে রান্না, কুকিং। এবং আপনারা হয়তো জানেন যে ইউটিউব বা ফেসবুকেও অনেক ব্লগার আছেন যারা কিনা এই কুকিং ব্যাপারগুলোকে মানে তারা বলেন যে পাহাড়ি রেসিপি, লাইক পাহাড়িদের মধ্যে সবার খাবার যেন একই। একজন খুব জনপ্রিয় ব্লগার, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তার একটা, এই তো কিছুদিন আগেরই কথা, তার একটা রেসিপি খুব জনপ্রিয় হয়। তিনি দেখান যে পাহাড়ি রেসিপি যেটা খুবই জনপ্রিয় হয়, কিন্তু পাহাড়ে যারা থাকে তাদের সবার খাবারের রেসিপি এক না। কিন্তু যখন আমাদের রিপ্রেজেন্টেশনটা অন্যদের মাধ্যমে, স্পেসিফিকলি বাঙালির মাধ্যমে যখন ঘটছে, তখন সব কিছু এই আলাদা যে জিনিসগুলো, আলাদা আলাদা বর্গ, সব কিছু মার্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাসিমিলেশন, কালচারাল অ্যাসিমিলেশন, যখন কি না আমাদের যে সাবজেক্টিভিটি সেটা সাপ্রেসড হয়ে যায়। এই কারণে এই মিডিয়ামগুলোতে রিপ্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। আদিবাসীদের সার্বভৌমত্ব খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন আদিবাসী নিজেকে যেভাবে দেখেন ঠিক সেভাবে আসলে একজন বাঙালি আদিবাসীদের জীবন জানতে পারেন না।
সো এই সময় আসলে এটা এনশিওর করা খুব গুরুত্বপূর্ণ যে আদিবাসীরা নিজেরাই যেন নিজেদের রিপ্রেজেন্ট করতে পারেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু আগে যেটা বলছিলাম যে পাহাড়িদের সংস্কৃতি কিভাবে আসলে নির্ধারিত হচ্ছে। এই যে সংস্কৃতি মানে পাহাড়িদের নিজেদের ড্রেস পরে নাচ করা, গান করা, তাদের বিভিন্ন উৎসব। আমরা সবাই জানি যে পানি খেলা হয়, পাহাড়িরা পানি খেলে, কিন্তু সবাই কিন্তু এটা করেন না। এটা স্পেসিফিক রাখাইন এবং মারমাদের একটা উৎসব। তারপর বাঁশের উপর দিয়ে যে খেলা, এই যে এটা যে ম্রোদের খেলা, সেটা কিন্তু আলাদা করে প্রকাশ করা হচ্ছে না। বলা হচ্ছে পাহাড়িরা বাঁশের উপর দিয়ে খেলেন, পাহাড়িরা মাথায় কলসি নিয়ে, হাতে বোতল নিয়ে তারা খুব চমৎকার করে নাচেন। এই জিনিসগুলো, এই স্টেরিওটাইপিং এবং এই যে এগুলো আসলে এক কথায় বলা চলে যে এক্সোটিসাইজ করা। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই যে পাহাড়িদের কোট আনকোট সমস্ত আদিবাসীকে যখন পাহাড়ি বলা হচ্ছে, তখন কিন্তু আরেকটা ব্যাপার ঘটছে। সেটা হচ্ছে সিএসটির বাইরে, সিএসটিতে মাত্র 11টি কমিউনিটি আছে, আদিবাসী কমিউনিটি, কিন্তু সিএসটির বাইরে সমতলে সবচেয়ে বেশি আদিবাসী থাকেন, কিন্তু তাদের কথা কিন্তু আসে না। তাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং তারা খুবই খারাপ অবস্থায় আছেন। তাদের মধ্যে ইউনিটি নেই, তাদেরকে স্ক্যাটার্ড করা হয়েছে, প্রায় তারা বর্ডারের বাইরে চলে যাচ্ছেন, মানে অন্য পাশে চলে যাচ্ছেন। এই যে ক্রমাগত ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাদের, সেই জিনিসগুলো কিন্তু আর উঠে আসছে না। তো এইটা খুব লক্ষণীয় একটা ব্যাপার যে পাহাড় কিভাবে আদিবাসীদের মধ্যেই বর্গ তৈরি করছে, পাহাড় কিভাবে সিএসটি চিটাগং হিল ট্রেক্সের পাহাড়িদেরকে অনেক বেশি মুখ্য করে তুলছে। এই রাজনীতিটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্য দিয়ে যেটা হয় যে রাষ্ট্রের জন্য সুবিধে হয়। আমরা সেই সুবিধাটাই তৈরি করে দিচ্ছি কিনা সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে আর এই যে যখন একটা পয়েন্ট এসছে মাথায়, আমি ভুলে গেছি কথা বলতে বলতে। আরেকটা যেটা যে কিছুদিন আগেই আচ্ছা, আরেকটা হচ্ছে যে ট্যুরিস্ট প্যাম্পলেটগুলোতে কিভাবে আদিবাসীদের পরিচয় নির্ধারণ করা হচ্ছে। এই সময়ে এসে আপনারা সবাই জানেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিভাবে ফুলে ফেপে উঠেছে এবং সেখানে আমরা নিজেরাই কিভাবে আসলে ভূমিকা রাখছি। এই ট্যুরিস্ট প্যাম্পলেটগুলোতে মাঝখানে আমি একটা কাজের জন্য আমাকে বেশ কিছু ট্যুরিস্ট প্যাম্পলেট ঘাঁটতে হয়েছিল। আমি দেখে খুব শকড হয়ে যাই, কারণ ওখানে ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য যে ধরনের ছবিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুব নোটিশেবল। দেখানো হচ্ছে যে আদিবাসী নারী তার বুকের শিশুকে ফিড করাচ্ছে, বুকের দুধ ফিড করাচ্ছেন। তারপরে ওখানে আদিবাসী নারীরা কাজ করতে যাচ্ছেন এবং বলা হচ্ছে যে ওদের জীবনটা সহজ সরল এবং এক্সোটিক করে দেখানোর একটা প্রবণতা। এই যে এক্সোটিক করে দেখানোর প্রবণতা, এতে যেটা হচ্ছে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা খুব ফুলে ফেপে উঠছে, ঠিক আছে, কিন্তু আমাদের পরিচয়, আমাদের জীবনযাপন সেটা আর আসছে না। এই যে বলা হচ্ছে সহজ সরল, একটা নোবেল সেভেজ বানানোর যে একটা ব্যাপার, মনে হচ্ছে যেন আদিবাসীদের জীবনে কোনো সংগ্রাম নেই, মনে হচ্ছে আদিবাসীদের জীবনে কোনো সমস্যা নেই, অথচ সেইখানে যে প্রতিনিয়ত মিলিটারাইজেশন ঘটছে, সেখানে ডেভেলপমেন্ট যেভাবে কাজ করছে, সেখানে ডিভাইড অ্যান্ড রুল জিনিসটা কিভাবে পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করেছে এবং সেগুলো কিভাবে আদিবাসীদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত ডিফিকাল্ট করে ফেলছে এবং সেখানে এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে কিভাবে দুর্নীতি জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং ওখানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ঘটছে, সেই জিনিসগুলো কিন্তু উঠে আসছে না। এই ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি সেটাকে আবার বাতাস দিচ্ছে এই পপুলার কালচার মিডিয়ামগুলো। টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয়,
আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বিজ্ঞাপন খুব বিতর্কিত হয়েছিল, সেটা হচ্ছে ক্লোজ আপের কাছে আসার গল্প। তো এই যে পপুলার কালচারের মিডিয়ামগুলোতে যেভাবে রিপ্রেজেন্টেশনটা ঘটছে, এটা আসলে একদিকে গ্লোবালাইজেশনে যখন মাল্টিকালচারের কথা বলা হচ্ছে, ডাইভার্সিটির কথা বলা হচ্ছে, সেখানে আবার বাংলাদেশে আরেক রকমের ন্যারেটিভ চলে আসছে। তো এই ব্যাপারগুলো আসলে এতটাই জটিল হয়ে পড়ছে দিনকে দিন, যে কারণে আমার মনে হয় যে রিপ্রেজেন্টেশনটা এ কারণে আদিবাসীদের পক্ষ থেকেই আসা দরকার। কিন্তু সেটা কিভাবে হবে সেটাও খুব জটিল ব্যাপার ঠিক করা, কারণ আদিবাসীদের অবশ্য রিপ্রেজেন্টেশনের জন্য কিন্তু প্রিভিলেজ একটা ব্যাপার। যখন সে প্রিভিলেজটা থাকে না, তাহলে ব্যাপারটা কিভাবে ঘটতে পারে? এটা মনে হয় আমাদেরকে প্রতিনিয়ত নেগোশিয়েট করেই ঠিক করতে হবে। আমার এতটুকুই বলার। আচ্ছা, যেটা নেগোশিয়েট করার কথা বলার পরে যেটা মাথায় এলো, যে আজকের প্রোগ্রামে বোধহয় একটা গাইডলাইনের কথা বলা হচ্ছিল। আমার মনে হয় না যে আসলে গাইডলাইন জিনিসটা, আচ্ছা ঠিক আছে, ওকে, যেহেতু এটা পরে আসছে তাহলে তুমি পরেই কথা বলি। আমি জানি না খুব বেশি সময় নিয়ে ফেললাম কিনা, সবাইকে বোর্ড করে ফেলেছি কিনা। থ্যাংক ইউ। আমি একবার শিরিন আপার কাছে যাব। তো এই বিষয়গুলো নিয়ে তো এর আগেও অনেকভাবে অনেক জায়গায়, স্পেশালি নারীদের রিপ্রেজেন্টেশন, কী ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে আমাদের নিউজ মিডিয়াতে হোক, টিভিতে হোক, পপুলার মিডিয়াতে হোক, এই বিষয়গুলো নিয়ে আমি জানি বিভিন্ন সময় বিভিন্নভাবে স্পেশালি নারী পক্ষ অনেক জায়গায় ডিরেক্টলি অ্যাডভোকেসি করেছেন কিংবা এগুলো নিয়ে কাজ করেছেন। আপনাদের জায়গা থেকে তারপরেও দেখা যাচ্ছে যে এখনও অনেক জায়গায় গ্যাপগুলো থেকে যাচ্ছে। সো কয়েক ধাপ আগাচ্ছি আবার পিছাচ্ছি। কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে বারবার চ্যালেঞ্জটা বেশি হচ্ছে, কিংবা এই যে পিছিয়ে যাচ্ছি যে আমরা বারবার মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, মানে কোন জায়গাটাতে আপনারা মনে করছেন যে আমরা ঠিক হিট করতে পারছি না? আসলে প্রথমে আমি একটু মায়াবীর কথা থেকে ওখান থেকেই শুরু করি। মায়াবী যথার্থই বলেছে যে আপাত দৃষ্টিতে মনে হয় অনেক আমরা এগিয়েছি, কারণ একটা সময় ছিল নারীর চেহারাই দেখা যেত না, এখন কিন্তু নারীকে দেখাচ্ছে, এবং শুধুমাত্র সেই সনাতনী একটা ভাবমূর্তিতে দেখাচ্ছে না, এখন কিন্তু নারীর বিভিন্ন মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাতে কিন্তু এক ধরনের মনে হচ্ছে, ও তাহলে তো ও যেটা বললো সুন্দর করে, তাহলে তো আমরা আগাচ্ছি। এবং আমি মনে করি এগিয়েছি, একেবারে যে আগাই নেই তাই না। এবং অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভাবমূর্তিতে যে বিভিন্নতা এসছে সেটা একটা ভালো দিক। আমরা এখন যেমন নাটকের চরিত্রে এখন শুধুমাত্র গৃহিণী দেখি না, আমরা দেখি নারী বিভিন্ন পেশায় আছে, এবং শুধুমাত্র ওই যে নারীর জন্য নির্ধারিত কয়েকটা পেশা, শিক্ষক, চিকিৎসক, এর বাইরেও দেখা যাচ্ছে। কিন্তু সেই নারী কিন্তু সারাদিন বাইরে কাজ করে এসে আবার বাড়িতে সব কিছু করছে, সেখানে আবার পরিবর্তনটা আমরা খুব একটা নাট্যকারদেরকে দেখি না যে ওটা দেখাচ্ছে, এবং বাস্তবেও সেটা খুব একটা হচ্ছে না। সেটাও ঠিক যে পরিবর্তন যেটুকু হওয়ার সেটুকু ওই নারীর উপর দিয়ে, নারী পরিবর্তিত হবে, নারী ঘরের থেকে বেরিয়ে বাইরে কাজ করবে, কিন্তু সেই নারী যেই পরিমাণ নারীরা বেরিয়ে আসছে সেই পরিমাণ পুরুষরা কিন্তু ভিতরে আসছে না। সেই জন্য সেই এটা ভারসাম্যটা থাকছে না, নারীর কাজের বোঝা খালি বেড়েই চলছে। অনেক আগে আমাকে একজন তরুণী, মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণী, বাংলাদেশে এসেছিল নারী পক্ষে। তো ও আমাদের মিটিংয়ে বসেছিল, বসে অনেকক্ষণ পরে বলল যে আমার তো মনে হয় নারী আন্দোলনের, মানে নারী মুক্তি আন্দোলনের সবচেয়ে বড় যে মানে কি বলবো রেজাল্ট, সেটা হচ্ছে যে নারীরা এখন এক একজন নারীকে এক্সপেক্ট করা হয় সুপার ওমেন হবে। তো বলছে ওর মাকেও দেখেছে, মা চাকরি করবে, মা সংসার করবে, মা ইলেকট্রিক বিল পেমেন্ট করতে যাবে, মা
সবকিছু এখন মাকে করতে হবে। তো ও বললো সেই জন্য আমি তোমাদের নারী আন্দোলনের সাথে থাকতে চাই না। ওর ছিল ওটা প্রতিক্রিয়া। যাই হোক, সেটা অন্য কথা। কাপড় কাচার সাবানের কথা বললে না, সেখানে কিন্তু আরো বড় একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো, দেখাচ্ছে কাপড় কাচা হচ্ছে, এই সাবানটা খুব ভালো কারণ হাত কিন্তু নরমই থেকে যায়। তো নরম তো থাকবেই, কাপড় কাচ্ছে তো গৃহকর্মী, আর আপনি দেখাচ্ছেন যাকে, সে তো ঠিক ওই বাড়ির কর্ত্রী, ওর হাত তো নষ্ট হওয়ার কথা না। তো এই যে শ্রেণীর বিষয়টা, এটাও কিন্তু একটা সমস্যা। সব নারীকে আমরা এক ভাবা যেমন ঠিক না, বাস্তবেও তো এক না। কিন্তু এই বিজ্ঞাপনের যে ঝকমকো ব্যাপার, সেখানে কিন্তু মনে হচ্ছে যে এই সুন্দর কাপড় পরা মহিলাই বুঝি কাপড় কাচ্ছে এবং তার হাত সুন্দর নরম থাকছে। তো ওইটা ওর একটু অন দ্য সাইড আর কি। যেটা কতগুলো জায়গায় আমার মনে হয়, তুমি যেটা বলছো যে কোথায় আমরা এখনো পারছি না, একটা সফল উদাহরণ দিয়ে তারপর ব্যর্থতার জায়গায় যাই। আমরা 97 সালে টানবাজার পতিতালয় নারায়ণগঞ্জে উচ্ছেদ হলো, জোরপূর্বক উচ্ছেদ হলো। সেই ভোর 5টার সময় আলো হওয়ার আগে ট্রাকে করে লোক এসে বথল ভেঙে দিল এবং সেই নারীদের তাদের সন্তান সহ উচ্ছেদ করে দিল। ওই দিন আমাদের নারীপক্ষ, ওই দিন থেকে বেশ কিছুদিন পর্যন্ত নারীপক্ষের অফিসটা একটা টেম্পোরারি শেল্টার হয়ে গেল। 24 ঘন্টা সেখানে আমরা যৌনকর্মীদের সাথে। এই সময়টায় নারীপক্ষর একটা তখন মানে প্রচার মাধ্যমের সাথে একটা ভালো যোগাযোগ ছিল। নারীপক্ষর কিছু কর্মী ছিল, সদস্য ছিল যাদের ভালো স্কিল ছিল সেই ব্যাপারে। আমরা এখন কিন্তু হোপলেস, কিন্তু তখন ছিল। তো তাতে করে এই পুরো জিনিসটা পত্রিকার একদম সামনের পাতায় প্রায় 15 দিন ছিল ইস্যুটা। এবং শুধু পত্রিকায় যে ইস্যুটা থেকেছে তা না, ইস্যুটা নিয়ে আলোচনা থেকেছে, ইস্যুটা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন মানুষের সাক্ষাৎকার, মানে পুরো জিনিসটা একটা ভালো, যেটা তোমাদের ভাষায় বলে ট্রিটমেন্ট, সে ভালো ট্রিটমেন্ট ছিল। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো, যে কোনো পত্রিকায় আমরা আর দেখলাম না পতিতা শব্দের ব্যবহার। এই আন্দোলনের মধ্যে দিয়ে আমার তো মনে হয় চিরতরে, জানি না তুমি বলবা হয়তো এখনো কিছু পত্রিকা পতিতা লেখে, বাট চিরতরে মনে হলো পতিতা শব্দের বিদায় হলো, যৌনকর্মী শব্দটা সামনে আসলো। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা বিশাল পরিবর্তন, একটা মৌলিক পরিবর্তন। যেই মানুষটাকে মনে করা হয়েছে তার কর্মের জন্য সে একটা পতিত মানুষ, তাকে কিন্তু আমি এখন একটা শ্রমিকের মর্যাদা দিচ্ছি। অবশ্যই এই সমাজে আমরা শ্রমিককেই বা কতটুকু মর্যাদা দিই, তারপরেও বেটার। সো এই জিনিসটা একটা আমার কাছে মনে হয় আমাদের মানে আন্দোলনের জায়গা থেকে একটা সফলতা। অনেক বেশি সফলতা আমাদের এখনো নাই। কিন্তু কোথায় আমরা এখনো ব্যর্থ, এটাও মায়াবী বলেছে। এই যে এখনো অনর্গল শুনতে হয় ধর্ষিতা, নির্যাতিতা, এই ও যথার্থই বলেছে। এটা বলে আমরা এই শব্দ ব্যবহার করে আমরা কি করছি, যে এই মানুষটার উপর অপরাধ সংগঠিত হলো, তাকে চিরতরে ওই অপরাধের সাথে যুক্ত করে দিচ্ছি। সে চিরকালের জন্য ধর্ষিতা হয়ে যাচ্ছে, চিরকালের জন্য নির্যাতিতা হয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি অনুগ্রহ করে বলুন ধর্ষণের শিকার নারী, সে একটা অপরাধের শিকার, নির্যাতনের শিকার নারী। কিন্তু এই জায়গাটায় এখনো আমরা পারছি না, এখনো কিন্তু ওই চলছেই ধর্ষিতা নির্যাতিতা। আরেকটা জায়গায় এখনো পারছি না, সেটা হচ্ছে এই যে সম্ভ্রম আর ইজ্জত। আর এই বিশেষ করে মার্চ মাস আসলে না আমার মানে মনে হয় কানের তুলা মেরে বসে থাকি। কেন এক একজন বাপরে বাপ, এখন তো বক্তৃতা ফাটাফাটি, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। তো এই যে কার ইজ্জত কে নিল আর কি হলো, মানে পুরাটা গিয়ে বর্তালো আবারও যার উপর অপরাধ সংগঠিত হলো তার উপর। আমরা বোধহয় 25 বছর ধরে বলছি এটা যুদ্ধ অপরাধ, আর কোনো ভাষা এখানে চলে না, সিম্পল স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড, এটা ওয়ার ক্রাইম। কিন্তু তারপরেও আপনারা বলে যাবেন এটা ইজ্জত গেল, সম্ভ্রম গেল, কি গেল না গেল।
এই জায়গাটায় কিন্তু আমরা এখনো ব্যর্থ। এখানে আমি শুধু প্রচার মাধ্যম বলবো না, আমাদের রাজনৈতিক নেতাদের মাথার থেকে এটা কিছুতেই যাচ্ছে না, একদম না, মানে অটোমেটিক বাইর হয় 2 লাখ মা বলে, এখন আবার বলে 4 লাখ, জানি না ওটা 2 লাখ থেকে 4 লাখ কেমনে হলো জানি না, যাই হোক। আর হচ্ছে মা বোন সম্বোধন। আমার মনে আছে আমরা যখন নারী পক্ষ যখন এখনো মানে হাঁটি হাঁটি পাপা 88 সালে এরশাদ সরকার একটা সংশোধনী আনলো আমাদের ইয়েতে সংবিধানে, 8ম সংশোধনী, যার মাধ্যমে রাষ্ট্র ধর্ম করা হলো ইসলামকে। তো তখন আমরা যখন প্রতিবাদ করতে চাইলাম, আমরা তো ছোট্ট, আমরা গেলাম আমাদের বড় বোন সংগঠনের কাছে, তারা বললো মাথা খারাপ, এগুলো নিয়ে বাইর হবো আমরা, কারণ রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে কোনো কথা বলবে না, কারণ তাদের র্যাঙ্ক এন্ড ফাইল সাপোর্ট নির্ভর করে আমি ধর্ম নিয়ে কোনো উচ্চবাচ্য করব না। সুতরাং আমরা বুঝলাম যে আমাদেরকে একাই নামতে হবে। তা আমরা সাহস করে শহীদ মিনারে প্রোগ্রাম করলাম, আর আমরা বললাম যে আমরা যদি 10 জনও হই যাব শহীদ মিনার, কারণ তখন পর্যন্ত শহীদ মিনার শুধু সাংস্কৃতিক জোটের সম্পত্তি অথবা রাজনৈতিক দলগুলো অথবা ছাত্র সংগঠনগুলোর সম্পত্তি। একটা নারী সংগঠন গিয়ে শহীদ মিনারে প্রোগ্রাম করবে, এটাই একটা চিন্তার বাইরে ছিল। যাই হোক, আমরা যখন ওখানে গেলাম, আমার খুবই শ্রদ্ধার একজন মানুষ, যাদেরকে বক্তাদের মধ্যে ডেকেছিলাম, উনি উঠে শুরু করলো মা বোন বলে। এখন উনি আমার পিতৃতুল্য এবং আমার খুবই শ্রদ্ধার একজন মানুষ। আমি জানি না, মানে আমি খুব বিয়ের মধ্যে ছিলাম, তো উনি মা বোন করেই গেল। তারপরে যখন আমার টার্ন আসলো কথা বলার, আমি মানে কিছুটা ক্ষমা চেয়ে নিয়েই বললাম যে আমরা কারো মা বোন না, আমরা এই দেশের নাগরিক, এবং নাগরিক হিসেবে আমরা দাঁড়িয়েছি শহীদ মিনারে, এবং নাগরিক হিসেবে প্রতিবাদ করছি এই সংশোধনী, কেবল নারী হিসেবে না। অনেকে কিন্তু তখন বলেছে যে এই সংশোধনী হলে নারীদেরকে বোরকা পরানো হবে, হ্যান হবে, আমি বলছি নো, আই ডোন্ট থিঙ্ক সো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমি নারী হিসেবে প্রতিবাদ করছি না, আমি প্রতিবাদ করছি একটা মানুষ হিসেবে যার আকাঙ্ক্ষায় আছে যে রাষ্ট্র আর ধর্মের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আমরা যার আকাঙ্ক্ষায় আছে একটা সেকুলার রাষ্ট্র। সুতরাং আমাকে নারী বলে ওই নারীর সাথে রাষ্ট্রধর্মের কি সম্ভাব্য ক্ষতি হবে ওই লাইনে আমরা যাইই নাই। আমরা বলেছি মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল সেকুলার রাষ্ট্র, আমরা সেখান থেকে, কিন্তু পরবর্তীতেই ওই দিনের পরবর্তীতেই আমাদেরকে শুনতে হয়েছে নারী সংগঠনের মাথা ব্যথা কেন এটা। সো এই জায়গাগুলো এগেন আমি শুধু প্রচার মাধ্যমের জায়গায় বলছি না, এটা আমাদের সাংস্কৃতিক একটা বলয়ের মধ্যে এই ধরনের চিন্তা এখনো কাজ করে। প্রচার মাধ্যম সেটারই প্রতিফলন ঘটায়। প্রচার মাধ্যম কোনো ক্ষেত্রে চেষ্টা করলে সেটা ভাঙতে পারে বা সেটা ভাঙার পক্ষে পদক্ষেপ নিতে পারে। প্রচার মাধ্যমের কতগুলো অ্যাডভান্টেজ আছে, তার মানে মানুষের কাছে পৌঁছানোর যে ব্যাপ্তি সেটা বিশাল, অনেক রাজনৈতিক সংগঠনেরও সেটা নাই। কিন্তু সেই জায়গায় আমি মনে করি প্রচার মাধ্যম অনেকগুলো অগ্রিম অনেকগুলো কথা বলতে পারে, যেটা নাকি হয়তো এই মুহূর্তে অনেকের কাছে কান শোয়া না, কিন্তু কান শোয়ানোর যে কাজটা সেইখানে প্রচার মাধ্যম একটা ভূমিকা রাখতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রচার মাধ্যমে এখন আমরা দেখি কোনো জায়গায় যারা নারীদের জন্য কিছু বলতে চায় বা নারী ইস্যুতে কিছু ইয়ে করতে চায়, সেখানে আবার অনেক সময় দেখি কতগুলি শব্দের যথেচ্ছ ব্যবহার, যেমন ক্ষমতায়ন শব্দটাকে এখন একদম ডাল ভাত বানায় ফেলছে, মানে একজনের বেতন বাড়লেও সেটা ক্ষমতায়ন যে একটা কাঠামোগত পরিবর্তনের একটা প্রতিফলন, সেই জায়গায় আমরা নাই। আমরা এখন এটুকু লোক ক্ষমতায়িত হয়ে গেলাম। তো এই ক্ষমতায়ন শব্দের এই যথেচ্ছ ব্যবহারের চোটে আমি আর এখন এটা ব্যবহারই করি না, ক্ষমতায়ন শব্দটা, কারণ এটা এত
ওভার ইউজড অ্যান্ড মিস ইউজড, যে এটা তো এইগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হয় যে ইভেন নারীবাদী শব্দটাও যথেচ্ছ ব্যবহার হয়ে গেছে আমার মনে হয়। সো এই আমি এইটুকু বলি এখন এই করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্টে যে পয়েন্টগুলো এনেছেন, অ্যাকচুয়ালি আমি উদিসা আপনার কাছে ওই পয়েন্টগুলো এগিয়ে নিয়ে যাব, যে যে বিষয়গুলো আসলো, যে আমরা যখনই দেখছি যে নারী ইস্যু নিয়ে সংবাদপত্রে কিংবা মিডিয়াতে যে ধরনের রিপোর্টগুলো আসে কিংবা আলোচনাগুলো ওঠে, ওখানেও আমরা জানি যে সাংবাদিক স্পেশালি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন রেগুলারলি, তাদের সাথে যখন কথা বলছি, তারা অনেক কিছুই বলে যে ইন্ডাস্ট্রির ভিতরেও অনেক ধরনের বাধা তাদের ফেস করতে হচ্ছে, যে এই বিষয়গুলো নিয়ে লিখতে গেলেও, এগুলো উঠাতে গেলেও। সেগুলো নিয়ে একটু যদি বলতেন যে কি ধরনের জায়গা আপনার মনে হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জেসগুলো। আচ্ছা, নিজের সমালোচনা করার আগে আমি ওই যে অনুমতি নিয়ে, যেমন শিরিন আপা বলেছিলেন আমরা কারো মা বোন না, তেমন শিরিন আপার অনুমতি নিয়ে তাদের সমালোচনা করতে চাই আগে। যে আসলে যেটা দিয়ে শিরিন আপা বললেন যে পতিতা শব্দ নাই করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটার সাথে যেভাবে তারা ছিলেন, অ্যাক্টিভিস্টরা যেভাবে কাজ করেছেন এবং সেটাকে মিডিয়া যেভাবে গ্রহণ করে প্রচার করেছে, তার মধ্য দিয়ে তো এটা গিয়েছে। তো ধরেন এখনো পতিতা শব্দটা কিছু জায়গায় থেকে গেছে, যেটা থাকবে, খুব কম, যেটা থাকবে, কিন্তু মেইন স্ট্রিমে সেই অর্থে এখন যৌনকর্মী ব্যবহার করা হয়। সেই রকমই শিরিনাপারা পারতেন কিনা যে শব্দ ধরে ধরে ওই কথাগুলো, ওই আওয়াজগুলো তুলতে থাকতে, যে এটা বলা যাবে না। এবং এটার কিন্তু একটা প্রক্রিয়াও শুরু হয়েছিল। ধরেন 2002-03 সালে ফেয়ার অ্যান্ড লাভলি একটা অ্যাড নিয়ে কিন্তু প্রচারে নেমে ওনারাই কিন্তু মিডিয়াতে এই ধরনের দেয়া যাবে না, এই এই কাজগুলো করা যাবে না বলে কিন্তু উঠাতে পেরেছিলেন বিজ্ঞাপন। এটি কম অর্জন ছিল না তখন। এই প্রক্রিয়া যদি চলতে থাকতো তাহলে হয়তো আমরা অনেক কিছু অর্জন করতে পারতাম। কেননা মিডিয়া তো আসলে এক ধরনের ব্যবসায়ী তো না, সেখানে সে বেচতে চাইবে, যে নারীকে প্রোডাক্ট হিসেবে তুলে এনেই তো সে বেচবে। তো সেই জায়গায় সে যেন সেটা না করে, সেই কাজটা করার দায়িত্ব আমাদের যারা বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন, তারা সেইভাবে করেছেন বলে আমার মনে হয়নি আমার গত 2 দশকের কাজের সময়ে। কেননা তাদেরও কিছু কাজের জায়গায় সীমাবদ্ধতা তো থাকেই, মানে রাষ্ট্র এক কথায় যেটা নাই করে দিতে পারবে, তারা তো সেটা পারবেন না। তারপর লেগে থাকার যে বিষয়টা, সেটা ছিল না। দ্বিতীয়ত, নতুন প্রজন্মকে আনা, এখানে আমি শিরিন আপাকে ভীষণভাবে স্যালুট জানাই, কেননা তিনি গত 2 বছরে সেটি অনেকটা করতে পেরেছেন বলে আমার পর্যবেক্ষণে। নতুন প্রজন্মকে আনা এবং ঠিক কোন প্রক্রিয়ায় এই প্রজন্ম বুঝতে পারছে সেইটাকে ধরতে পারা, সেটি দীর্ঘদিন একটা ফাঁকা জায়গা ছিল, যে তারা যেভাবে ভাবছে আমরা সেভাবে ভাবছি না, তাহলে পরে এই ভাবনার জায়গাটা এক হবে কিভাবে। ওই কাজটা শিরিন আপা করছেন, ফলে সামনে আমরা ভালো কিছু দেখতে পাবো বলে আমার মনে হয়। এখন আমাদের গণমাধ্যমে যেটা ধরেন আমরা যারা কাজ করছি, তাদের এক ধরনের বিষয়ের মধ্য দিয়ে যেতে হয় যে নারী বিষয়ক সংবাদ আর ওই সংবাদের মধ্যে যে নারী, 2 রকমের থাকে। তো নারীদেরকে নিয়ে আমরা যে যে সংবাদগুলো করি, নারী বিষয়ে যে যে সংবাদগুলো করি, আর যে নারীরা করি, এই 2 প্রক্রিয়ার মধ্যেই কিন্তু নারীদেরকে ওই লড়াই করতে হচ্ছে। সংবাদ আকারে, টেক্সট আকারে, ভিজুয়াল আকারে যেগুলো আমরা পাচ্ছি সেখানেও, এবং যে নারীরা এটার সাথে সম্পর্কিত সেখানেও। কিন্তু যে নারীরা কথা, ওই যে আপনি যেটা বলছিলেন যে নানান সময় বলে যে আমাদেরও ভিতরে অনেক লড়াই করতে হয়, অনেক, আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। কেননা যারা ওই যে ক্ষমতাবান নারী হয়ে ওঠেন, তারা আসলে পুরুষই হয়ে ওঠেন। তারা ওখানে যাওয়ার পরে তার কি কি দায়িত্ব ছিল, সে তার কি কি করতে পারত বা পারার দরকার ছিল, সেগুলো ভুলে গিয়ে পুরুষ যা যা এনজয় করে সেগুলো এনজয় করতে চায়। এটা করতে চায় কারণ হচ্ছে আমার মানে নিজস্ব একটা মতামত, যে ধরেন দেখতে দেখতে বড় হয়তো যে একজন পুরুষ কি কি পাচ্ছে এবং সে সারাক্ষণ অবদমনের ভিতরে থাকে, তাকে সারাক্ষণ, ওই যে আমরা কবিতা শুনছিলাম একটু আগে, যে মা তুমি আমাকে এগুলো শেখালে না কেন, মা তো এগুলো শেখায়নি। ফলে ওই জায়গা থেকে এসে যখন ধরেন আমরা
দেখছি যে মা না শিখালে কি হবে, আমি এখন পাচ্ছি, তখন আমার পেতে ইচ্ছে করে। সেই ইচ্ছাটাকে আমি অসম্মান করি না, কিন্তু ওই ইচ্ছের পাশাপাশি তার মাথায় যে থাকবে যে না, আর দুইজন নারীও সেই ইচ্ছের ভিতরে আসুক, সেটির দায়িত্ব আবার শিরিনাপাদের। অনেক বোঝা কাঁধে, কিন্তু তারপরও সেই নারীগুলোও যেন সেগুলোর মধ্য দিয়ে বাড়তে থাকে এবং পরের প্রজন্মকে হাত ধরে টান দেয়, সেটার দায়িত্ব আবার ওনাদের ছিল, যেটি কিনা কিছুটা ঘাটতি ছিল। এবং আমার পরামর্শ বলবো না, সেটা ধৃষ্টতা হবে, মেইন স্ট্রিম মিডিয়াকে কখনো হেলা করা উচিত না, আমার অবজারভেশন। যেটা কিনা যখন কিনা আমরা অ্যাক্টিভিস্ট হয়ে উঠি, যখন কিনা আমরা মাঠে মনে করি যে ওরা ভুল করছে আমি ঠিক করছি, তখন আমরা ওটা ভুলে যাই যে এই আওয়াজটা তৃণমূলে পৌঁছাতে হবে। সেটা কে করবে? সেটা তো আমি পারছি না। আমি উদিসা গিয়ে মাইক্রোফোনে বলতে বলতে যেতে পারছি না, পুরো আমাদের যত জেলা আছে গিয়ে গিয়ে বলতে পারছি না। বলবে কে? প্রথম আলো বলবে, বড় পত্রিকা সব জায়গায় যায়। প্রথম আলোকে ও যদি আমার পক্ষেও না হয়, আমি পক্ষে আনতে চেষ্টা করব। পক্ষে আনতে গিয়ে আমাকে যদি একটু নত হতে হয়, আমি নত হব, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমি আমার কথাটা প্রতিষ্ঠা করতে পারছি, আমি ওর মাধ্যমেই প্রতিষ্ঠা করব। এই যে একটা কারেজ, সেটি আমি অভাব দেখেছি। খারিজ করার কারেজ যতটা বেশি, মানে খারিজ করে তো আসলে মানে আপনি এক জায়গায় সবাইকে করতে পারবেন না। করে দিলেন খারিজ, ধর্মকে খারিজ করে দিলেন, মেইনস্ট্রিম মিডিয়াকে খারিজ করে দিলেন, তারপর আপনার অবস্থানটা কোথায়? আপনি তো ফাঁকা হয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি অস্ত্র নিয়ে বিপ্লব করে ফেললেন একদিনে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সিস্টেমকে মানতে হবে এবং সিস্টেমকে মেনে 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 ভাঙতে হবে। আমি এটুকুই বুঝি। থ্যাংক ইউ। আই থিঙ্ক এখান থেকে আমরা জাফরের কাছে যেতে পারি। যেহেতু স্পেসিফিকলি মিডিয়ার নিজের জায়গা থেকে কথা বলা হচ্ছিল, এই বিষয়গুলা যে একটা জিনিসকে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, সেইটার যে একটা দায়িত্ববোধ আছে মিডিয়ার, একজন ডিসিশন মেকার হিসাবে এই কাজটা যখন করা হচ্ছে, কি কি জিনিস আপনি মনে করছেন যে এটার মধ্যে কাইন্ড অফ লাইক একটা রোল প্লে করছে যখন একটা ডিসিশন নেওয়া হচ্ছে কিভাবে জিনিসটা করব, একটা এজেন্সির ভিতরে যখন এই জিনিসগুলো চলছে, কি কি ধরনের জিনিস এটার মধ্যে একটা রোল প্লে করছে? Okay, thank you. I'm going to take the opportunity you put in the email to answer these questions in English rather than try my Bhanga Chura Bangla, because this is such an important subject we're discussing. I really want to make sure that I can speak with precision and really make myself sort of understood rather than perhaps speaking with a little lack of clarity on this. I think the most important thing, which we've all touched on this panel discussion here so far, is to contextualize the issue of women's rights and women's empowerment in Bangladesh and the challenges we face within the greater cultural and societal shortcomings and short-sightednesses we have in our greater society. I think here in Bangladesh we do have a very narrow-minded, illiberal approach, unthinkingly narrow-minded and illiberal in many ways. And I think the biggest challenge I face in the newsroom, working with my staff, working with the rest of my team, is to really question these very basic assumptions which people have grown up with without ever really questioning. And I'll give a couple of examples of how it manifests itself, and then we can talk a little bit about what can be done to move beyond where we are now into a better future on these issues. I think I was very interested, apni jokhon kotha bolchilen about indigenous rights, that one of the issues I'm always working with, for instance, which always occurs to me, is when we talk about our coverage from the hill tracts, and I always want to make sure that we have we have voices from indigenous populations speaking, and we talk about the news, we also include their perspectives and try and hire as many correspondents who can give us that perspective. And I remember having, in the decades I've worked in media here in Bangladesh, you often hear
people say, well, you know, we have to be a bit careful because if you hire indigenous reporters, they're going to come with a certain bias and a certain prejudice of how they're going to cover these issues. The fact that a Bengali reporter is themselves going to have biases and prejudices is not at all considered, because that's considered the norm. You see, and so much of these things with us are considered the norm. When we talk about hiring females in the reporting team, again, people just assume, for instance, that when we want to send people outside of Dhaka to report on a big story, that it's going to be problematic. And they think they're operating from a position of sensitivity. They think they're operating from a position of looking out for people. They don't understand that this is coming really from a very patriarchal mindset, a very patriarchal and prejudicial mindset. And there's so many instances such as this. You know, if you have, and I've had so many conversations with so many of my leaders on both the business side and the reporting side, where these unspoken assumptions and prejudices, which are never interrogated and never questioned, just come through in their treatment of any instance. So for instance, simple ideas like, let's say if you have, we're interviewing for a job and we have 3 candidates, and they're all fairly equally matched, but the 2 of the candidates may be men and 1 of the candidates may be women. The fact that there is a benefit to thinking that, okay, within 3 equally meritorious candidates, that a woman candidate will give us a diversity and a viewpoint which we don't necessarily have in the newsroom, that idea doesn't really necessarily stick with a lot of the people. So in that sense, the problem we face in the media is that we in the media are in many ways a product of our culture and society. Now, I think we should do better, because as media, we need to lead the way. But it's very tricky because, of course, we operate in this environment. And then little things in terms of how women are portrayed, what kind of images we use of women. I think this has been touched on by the other panelists. There's constantly an idea of to portray women constantly in terms of victimhood rather than in terms of empowerment. So one of the things we have tried to do in Dhaka Tribune, for instance, is when we talk about sexual assault and rape, to rather use not the word victim, but survivor. And little things like that need to constantly be, I feel, from the leadership, they need to be put forth. And I think one of the problems we face in the media, if you look around and if you look at the senior leadership of almost all news media in Bangladesh, there are very, very few women. Now we have more and more women in positions in media which didn't exist 10 years ago, 20 years ago. But Udisa, for instance, who's a chief reporter, that's a very rare role at Bangla Tribune for a woman to actually be given that responsibility. In some ways, I'm not sure other people would speak better. It's perhaps possible that the television media has a better record in terms of numbers. Certainly, visibly, it seems so. Again, I'm not sure whether that is really the case if you look at the real decision makers, but I do know there are people like Sami Appa, who had a very senior position at Ekattu TV for many years. And this is something which we really need to work with very hard in Bangladesh. But I feel that, again, if I look, I have been in the media field now for about 20 years, and if I look at the attitudes in the newsrooms, if I look at the makeup of the newsroom, and if I also look at the way we try and deal with stories, the way we try and deal with issues, I do think there has been some improvement, considerable improvement in the media over the last 20 years. I think that
the place where I say we need to do more is if we think in terms of more being leaders rather than following the culture and society. I think that's important, because if we wait for the culture and the society and the education to catch up with us, we might be waiting a long time. And I think the media has a responsibility to take that leadership role. So I think I'll leave it there for now, and we can carry on with the, and you can come back to me later, okay? Thank you. I think এটা একটা ভালো পয়েন্ট যেখানে আমরা আমাদের নেক্সট পয়েন্টটাতে অ্যাকচুয়ালি শিফট করতে পারি, যেহেতু আমরা কথা বলছি যে দায়িত্ব জায়গা থেকে মিডিয়ার কি রোল থাকতে পারে, প্লাস আমাদের মুভমেন্টের জায়গা থেকে, নারীবাদী মুভমেন্ট হোক কিংবা নারী মুভমেন্ট হোক, সেই সেই আন্দোলনের জায়গা থেকে যে প্রেশারের কথাটা আসলো, যে আমরা কীভাবে এই জিনিসটাকে আরেকটু প্রেশার দিতে পারি। সো ওই কনভারসেশন থেকে অ্যাকচুয়ালি গাইডলাইন কিংবা কোনো ধরনের নির্দেশিকা তৈরি করা যায় কিনা, যেটা মিডিয়ারা ফলো করতে পারে, যেখানে এই বিষয়গুলা আরেকটু ডিরেক্টলি এবং স্পেসিফিকলি হয়তো আউটলাইন করা যেতে পারে, সেই নিয়ে রিসেন্টলি অনেক আমরা কথা বলছিলাম। তো আমি প্রথমে মায়াবীর কাছে যাব, যে কিছু যদি এলিমেন্টস কিংবা পয়েন্টস যেগুলো আমরা চিন্তা করছি যে এই ধরনের একটা গাইডলাইনে থাকতে পারে, সেটা নিয়ে একটু বলার জন্য। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, ওকে, থ্যাংক ইউ সো মাচ তাসাফি কোয়েশ্চেনটার জন্য। সো আমরা অনেকেই যারা এটা নিয়ে কাজ করছি, আমাদের মনে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ডাইজড যদি সেট অফ গাইডলাইন্স থাকে, যেটা দেশের সব জার্নালিস্ট, মিডিয়া হাউসেসের কাছে আমরা পৌঁছে দিতে পারি, যে কীরকমভাবে রিপোর্টিং করতে পারি, তাহলে একটা হিউজ স্টেপ নেওয়া হবে ফরওয়ার্ড ইন টার্মস অফ রিপোর্টিং, যেখানে আমরা আজকে যে পয়েন্টসগুলো উঠে আসলো, যে কীরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, কীরকম ছবি ব্যবহার করছি, এগুলো যদি আমরা সবাই ফলো করতে পারতাম, এক্সপার্টস, জার্নালিস্ট সবাই মিলে কাজ করে এটা যদি আমরা ডেভেলপ করতে পারি আর ফলো করতে পারি, আসলেই ফলো করতে পারি, ওটাও একটা কোয়েশ্চেন। কারণ আমি জানি যে অনেক ধরনের গাইডলাইন্স অলরেডি আছে, হয়তো ডিফারেন্ট নিউজ পেপাররা তাদের নিজস্ব কিছু গাইডলাইন্সও ফলো করে, কিন্তু আমরা চাচ্ছি এমন একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা প্রত্যেক মিডিয়া হাউসই ফলো করবে। তো কিছু পয়েন্টস যেগুলো তাসাফি জিজ্ঞেস করলো থাকতে পারে, প্রথমে হচ্ছে যেরকম ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব, যেরকম শব্দ আমরা ব্যবহার করব। শিরিন আপা তো বললেন যে পতিতা শব্দটা হয়তো এখন উঠে গেছে, কিন্তু ধর্ষিতা, নির্যাতিতা এরকম শব্দ এখনও ব্যবহার হচ্ছে নিউজ মিডিয়াতে। এগুলো যে ইউজ করা যাবে না বা কেন যাবে না, এগুলো গাইডলাইনে থাকা উচিত। বা কিংবা যেভাবে রিপোর্টিংটা করা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে খুব দরকার নেই, প্রয়োজন নেই এরকম অনেক ইনফরমেশন কিন্তু সার্ভাইভার বা ভিকটিম নিয়ে লেখা হয়, যেমন সে কোথায় ছিল, কোথায় গেছে। অনেক সময় এভাবে দেখবেন যে ইংলিশ মিডিয়ামে পড়েছিল, এটাকে কিন্তু পজিটিভভাবে বলে না, নেগেটিভভাবে বলতে চেষ্টা করে। যেভাবে রিপোর্টটা, নিউজ আর্টিকেলটা লেখা হয়েছে, সেটা দিয়ে কিন্তু একটা রিডার কীভাবে পড়ছে ওটা ইনফ্লুয়েন্সড হয়। আমরা যেভাবে লিখি, যেভাবে যেই রকম শব্দ ব্যবহার করি, আমরা যেভাবে স্টোরিটা প্রেজেন্ট করি, তো ওইটা যে কিভাবে করলে আমরা আসলে ভিকটিম বা সার্ভাইভারের জন্য একটা পজিটিভ লাইট দিতে পারি, যে তার জন্য আমাদের সিম্প্যাথি হবে। অনেক সময় সিম্প্যাথি হয়ে যায় ফর দ্য অ্যাবিউসার, ফর দ্য ধর্ষক, এমনভাবে রিপোর্টিংও হয়। সো এগুলোর এগেনস্টে কীভাবে আসলে লেখা যায়, ওগুলো শুড বি মেইন পয়েন্টস ইন দ্য গাইডলাইন্স। তারপর হচ্ছে আমরা যদি ছবিতে যাই, তাহলে আমি প্রথমে যেরকম বলেছিলাম যে যেরকম ছবিতে নারীকে খুব উইক দেখায়, ভালনারেবল দেখায়, ওগুলো আমাদের ইউজ করা থামাতে হবে। এখন এম্পাওয়ার শব্দটা শিরিনাপা বললেন খুব ওভার ইউজড, সো এম্পাওয়ার্ড বলবো না, কিন্তু অ্যাটলিস্ট এমনভাবে দেখানো উচিত না যে ভিকটিমটাকে বা সার্ভাইভারটাকে আমরা খুবই উইকভাবে দেখছি। তার উপর দিয়ে অনেক সময় যেটা হয় যে এটা আই থিঙ্ক ইলিগাল, অনেক সময় হচ্ছে যে সার্ভাইভার বা ভিকটিমের ছবি, পার্সোনাল ছবি, তার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি ছড়াই দেওয়া হয়।
অনেক সময় রেপিউটেড নিউজ বা সোশ্যাল মিডিয়াতেও অনেক জায়গায় এভাবে ছড়িয়ে দেওয়া হয়, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কিন্তু এটা তো একটা স্ট্যান্ডার্ড গাইডলাইনে থাকলে হয়তো বা তারা ফলো করলে ওটা কমব্যাট করা যাবে। এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি, তো এটা দিয়ে আমি স্টার্ট করলাম অ্যান্ড আশা করি অন্যরা সবাইও আর একটু অ্যাড করতে পারবে, আর কি পয়েন্টস দিতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি প্রথমে দাঁড়িয়ে বলতে চান, যেহেতু আপনি এর আগে অলরেডি কয়েকটা পয়েন্ট উঠিয়েছিলেন। আচ্ছা, ওকে, আমি তাহলে প্রথমে শিরিন আপনার কাছে যাবো, তারপরে আইল কাম ব্যাক টু ডালিয়া। যে আমরা যেহেতু এরকম প্রোটোকলের কথা বলছি, আসলে প্রোটোকল নিয়ে আমার একটু অস্বস্তি আছে, মানে আই মিন টু মাইন্ডস অ্যাবাউট ইট। কারণ এমন কিছু আবার না আমরা করে বসি যেটা নাকি একেবারে সেন্সরশিপের পর্যায়ে চলে যায়। এটার ব্যাপারে আমাদের একটু আমার মনে হয় সতর্ক থাকতে হবে যে এটা করা যাবে না বা ওটা করা যাবে। আমি এই ধরনের এর ব্যাপারে একটু ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি। কিন্তু আমার কাছে যে ওই তোমার প্রোটোকলের জায়গা থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ যে কতগুলো জিনিস, যেমন আমি দেখেছি তোমার সাথে সেটা আলাপও হচ্ছিল, যেমন অনেক সময় হয়েছে কি আমরা একটা বড় রকমের একটা কর্মসূচি করলাম, হ্যাঁ, কয়েকশো নারী আমরা রাস্তায় নেমে একটা কোনো আওয়াজ তুললাম, সেটা পত্রিকায় সেভাবে আসলো না। কিন্তু 7 জন নারী একটা ব্যানার ধরে এক জায়গায় দাঁড়ালো, ওইটা পত্রিকায় ছবি সহ আসলো। তুমি যদি বিশ্লেষণ করে দেখলাম ওই নারীদের মধ্যে কয়েকজনের বিশেষ বিশেষ সংবাদপত্রের সম্পাদক পর্যায়ে যোগাযোগ আছে। হ্যাঁ, মানে যোগাযোগটা অনেক বেশি বিবেচ্য রাদার দেন কি কাজটা ইস্যুটা বা ইভেন নাম্বারস। তো সেই জায়গায় এই জিনিসগুলো কিভাবে তুমি হ্যান্ডেল করবে, এটা একটা। দ্বিতীয়ত হলো হলুদ খাম। এই হলুদ খামের মানে এটা শুরু করেছে অবশ্য আমাদের বিভিন্ন বিদেশি সংস্থারা এখানে কাজ করে, প্রেস কাভারেজের জন্য হলুদ খাম ধরিয়ে দেয়। আর নারী পক্ষ তো সেটা করবেও না, পারবেও না। এই হলুদ খাম ধরানো আমাদের পক্ষে সম্ভব না, সুতরাং আমাদের নিউজ সেভাবে আসবে না। তৃতীয়ত যেটা শুরু করলো জাতিসংঘের সংস্থাগুলো, মিডিয়া পার্টনার বানাতে শুরু করলো। একটা ইস্যু নিয়ে তারা একটা কিছু করবে, সেমিনার করবে, কি করবে, একটা মিডিয়া পার্টনার থাকলে সেটার কাভারেজ হবে, মিডিয়া পার্টনার না থাকলে হবে না। তো এইভাবে যে আমরা মিডিয়াটাকেও যে এক ধরনের করে ফেলছি, যে যার সামর্থ্য আছে সেই মিডিয়া কাভারেজ পাবে, নট। আমার মনে হচ্ছে আমরা যখন রাষ্ট্রধর্ম নিয়ে প্রথম মিছিল করলাম, আমরা গেছিলাম তখন আমাদের পারিবারিক সূত্রে পরিচিত বলে ইত্তেফাকের সম্পাদকের কাছে, যে আমাদের এই নিউজটা যেন ঠিকমতো। উনি একটা খুব সুন্দর কথা বলেছিল, আমি কোনোদিন সেটা ভুলি নাই। উনি বলেছিল, আপনারা তো নতুন, তখন নতুন আর কি, অনেক আগের কথা, আপনারা নতুন নামছেন, আপনারা এই যে রেজিস্টার্ড 21 জন বুদ্ধিজীবী, রেজিস্টার্ড 19 জন বিবৃতিবিদ, এইটা হয়ে যেন না। আপনারা ইউ মেক নিউজ, উই উইল কভার ইট। এবং ওই জিনিসটা আমি মনে রেখেছি এবং আমরা চেষ্টা করেছি ওই রেজিস্টার্ড বিবৃতিবিদও হয়ে যেতে চাই নাই বা রেজিস্টার্ড বুদ্ধিজীবীও হতে চাই নাই। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, উনি সেটা বলেছিলেন 88 সালে, পরবর্তীতে আমরা এই ইন দ্য 2000 দেশে কি দেখলাম, doesn't matter, what matters is connections, what matters is yellow envelope, or yellow envelope-এরই একটা sophisticated version হচ্ছে মিডিয়া পার্টনার। সো এই জিনিসগুলো তুমি ট্যাকল করবে কি করে? আমার জন্য, নারী আন্দোলনের জন্য, যেই নারী আন্দোলন তোমার ডোনারের উপর নির্ভর করে না, সেই নারী আন্দোলনের জন্য তাহলে কি করণীয়? আমার ভয়েস তো আসবে না আদারওয়াইজ। তো সেই জায়গাটা আমার মনে হয় তোমার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার কি করতে পারে আমি জানি না। দ্বিতীয়ত, আমরা মাস 6 আগে নারী সাংবাদিকদের নিয়ে একটা কর্মশালা করেছিলাম নারী পক্ষে, এটা হচ্ছে চ্যানেল সাংবাদিক, এবং সেখানে যা শুনেছি রিপিট করার মতো না। বিভিন্ন চ্যানেলে যা ঘটে এবং যৌন হয়রানি থেকে শুরু করে যে ধরনের প্রেশারের মধ্যে নারী সাংবাদিকরা কাজ করে এবং অনেকে টিকে থাকতে পারে না,
চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় ইত্যাদি, এগুলো নিয়ে বরঞ্চ আমার মনে হয় অনেক বেশি কাজ করার আছে। যে নারীর সাংবাদিকতা পেশায় নারীদের প্রোটেকশন কতখানি আছে এবং সেইখানে মানে হাউসগুলো, মিডিয়া হাউসগুলো কতটা আসলে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে সিরিয়াস, কতটা সেগুলো আমার মনে হয় অনেক কাজ করার আছে সেখানে। আর ফাইনালি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু তোমাদের এসওপির বিরুদ্ধে না, আমি জাস্ট বলছি এসওপি স্কোপটা লিমিটেড, এটা মনে রাখা। কারণ একদিকে স্কোপটা এত বাড়িও না যে ওটা সেন্সরশিপের জায়গায় চলে যায়, আবার আরেকদিকে স্কোপটা শুধুমাত্র ভাষা না, এইখানে যে মানুষগুলো কাজ করে তাদের অধিকার যেন লঙ্ঘন না হয়, এবং যদি লঙ্ঘন হয় সেখানে যেন যথার্থ গ্রিভেন্স প্রসিডিওর থাকে এবং যথার্থভাবে সেই প্রসিডিওর কার্যত হয়, সেইগুলো বরঞ্চ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ শিরিনাপা। আই থিঙ্ক এই পয়েন্টগুলো খুবই জরুরি, স্পেশালি আমরা যখন গাইডলাইন কিংবা একটা কর্মক্ষেত্রের জায়গার কথা চিন্তা করছি, সেখানে আমাদের শুধুমাত্র একটা সাইড চিন্তা করলে হবে না, আমাদের এটাকে পুরোপুরি হোলিস্টিকলি চিন্তা করতে হবে। আমি ডালিয়ার কাছে যাব। আপনার কিছু পয়েন্ট ছিলেন যেখানে ইনক্লুসিভিটি কিংবা এই যে বিভিন্ন ধরনের ভয়েসেস রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে আনতে পারি, সেই জায়গাগুলোকে আর একটু ডিল করা যায় কিভাবে। থ্যাংক ইউ। যেটা আমি তখন বলতে যাচ্ছিলাম যে এই যে গাইডলাইনের কথা বলা হচ্ছে বা প্রোটোকলের কথা বলা হচ্ছে, আমি আসলে আপনার সাথে একমত হব যে আসলে প্রোটোকল বা গাইডলাইন এগুলো আসলে যতটা সৎ উদ্দেশ্য থেকে তৈরি হয়, শেষ পর্যন্ত দেখা যায় যেগুলো সেন্সরশিপে পর্যবসিত হয় এবং একটা পর্যায়ে গিয়ে এটা আসলে রাষ্ট্রকেই সার্ভ করে। তাহলে রাষ্ট্র যখন বিভিন্ন ক্যাটাগরির মানুষের অধিকারকে পরোক্ষভাবে খর্ব করে এবং মার্জিনালাইজেশন ঘটায়, তাহলে তখন ওই প্রোটোকল বা গাইডলাইনগুলো আসলে খুব একটা কাজের হয় না, বরং দেখা যায় যে শেষ পর্যন্ত যারা মার্জিনালাইজড, অপ্রেসড, প্রসিকিউটেড, তাদের জন্যই আসলে সেটা খড়গ হয়ে দাঁড়ায়। তো যে কারণে দেখা যাচ্ছে যে আসলে এই প্রোটোকল গাইডলাইনগুলো আমার মতে আসলে খুব একটা সুবিধের কিছু না। আর আমার ক্ষেত্রে এটার বিকল্প হিসেবে যেটা মনে হয় সেটা হচ্ছে সামাজিক একটা নেগোসিয়েশন। যে এই যে বলছিলাম যে আমি যদি আমার অবস্থান থেকেই বলি, আমার আদিবাসী পরিচয়ের জায়গা থেকেই যদি আমি বলি, আমার মনে হয় এই ক্ষেত্রে সোভারেন্টি জিনিসটা খুব দরকার, রিপ্রেজেন্টেশন জিনিসটা দরকার। আবার ওই যে যেটাই বলছিলাম যে রিপ্রেজেন্টেশন আবার জিনিসটা প্রিভিলেজেরও ব্যাপার। তাহলে সেক্ষেত্রে যে মেইন স্ট্রিম যারা আছেন সেখান থেকেও আসলে একটা স্কোপের বা একটা স্পেসের দেওয়ার প্রশ্ন আসতেছে। আমার যেমন আমি যদি একটু একটা কনটেক্সট ধরে বলি, এই যে গণমাধ্যমগুলোতে আদিবাসীদের পলিটিক্যাল ক্রাইসিসগুলোকে সবসময় বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখানো হয়। সেখানে আদিবাসী পলিটিক্যাল ক্রাইসিস যখনই ঘটে দেখানো হচ্ছে আদিবাসী যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদেরকে এক কথায় দুর্বৃত্ত, এই ধরনের শব্দগুলো যুক্ত করার মধ্য দিয়ে পরিচয় করানো হয়। তো এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে গণমাধ্যম নানানভাবেই আসলে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আসলে এটা সীমাবদ্ধতা আছে গণমাধ্যমেরও। তাহলে গণমাধ্যম যখন আদিবাসীদের পলিটিক্যাল ক্রাইসিসগুলোকে তুলে ধরতে পারছে না এই রাষ্ট্রীয় ক্ষমতার কারণেই, তাহলে সেক্ষেত্রে আসলে তাহলে পলিটিক্যাল ক্রাইসিসগুলো কিভাবে উঠে আসবে? আমার মনে হয় এই যে বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যম এখন তৈরি হয়েছে, বিভিন্ন পপুলার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এইগুলোকে আসলে কিভাবে আসলে আপলিফট করা যায় এবং সেইখানে যে ন্যারেটিভগুলো উঠে আসছে, যে রিপ্রেজেন্টেশনগুলো উঠে আসছে, সেগুলোকে কিভাবে সামনে আনা যায়, এই জিনিসগুলো মনে হয় আমাদের নেগোশিয়েট করে আসলে
খুঁজে বের করতে হবে পথ। তো আমি আরেকটা আমি আপাতত এটুকুই বলি। আই থিঙ্ক এটা sort of আচ্ছা হ্যাঁ শিওর। আমি না আমাদের এই পোস্টারটা দেখাতে চাচ্ছিলাম, এটা নারী পক্ষ সম্প্রতিই করেছে, কারণ আমরা বিশ্বাস করি লড়াইটা ভাষার, এবং সেই জন্য কয়েকটা শব্দ ধরেছি, ওই যে যেগুলো আলাপ হয়েছে অলরেডি, পতিতা নয় যৌনকর্মী, ধর্ষিতা নয় ধর্ষণের শিকার, নির্যাতিতা নয় নির্যাতনের শিকার, এবং গণধর্ষণ নয়। এই ব্যাপারে আমার খুব, গণধর্ষণ শব্দটা শুনলে আমার একদম ভিতরে লাগে, কেন গণ শব্দটা কিন্তু আমি বড় হয়েছি যে এই সময় গণ শব্দটা একটা পজিটিভ শব্দ, গণ আন্দোলন, গণ চীন, অনেক কিছু। তো সেই জন্য গণ শব্দটা আমার ব্যবহারের বিপক্ষে, এটা অ্যাকচুয়ালি একটা সংঘবদ্ধ ধর্ষণ। অ্যাসিড দগ্ধ বলা হয়ে থাকে, প্রায় পত্রিকায় কিন্তু এখন অ্যাসিড দগ্ধ বলা হয়। আমরা যখন প্রথম অ্যাসিড আক্রমণ নিয়ে কাজ করতে শুরু করলাম, তখন একটি মেয়ে আমাদের সাথে আসলো, ওর নাম মুক্তি। ওর মধ্যে ওর চেহারায় কোনো ওই যে অ্যাসিড দগ্ধ বললেই যে আমাদের চোখের সামনে আসে, কিচ্ছু না, কারণ ও ছিল টার্গেট। জানলা দিয়ে যখন অ্যাসিডটা ছুড়লো, ওর পাশে ওর খালাতো বোন শুয়েছিল, খালাতো বোন দগ্ধ হয়েছে, আক্রমণের টার্গেট কিন্তু ও ছিল। তাহলে ও কিন্তু পুরো ট্রমাটা ক্যারি করছে, কিন্তু কেউ ওকে রেকগনাইজ করছে না অ্যাজ অ্যাসিডের দগ্ধ না, আক্রান্ত। সেই জন্য আমরা বলছি যে অ্যাসিড দগ্ধ বড় কথা না, অ্যাসিড আক্রান্ত। কারণ অ্যাসিড আমার কতটুকু লাগলো, মুখে লাগলো না হাতে লাগলো না পায়ে লাগলো, দ্যাট ইজ ইররেলেভেন্ট। এত এই জিনিসটা নিয়ে তাকে আক্রমণ করা হয়েছে, সেইটার সে ভুক্তভোগী, সেটাই সবচেয়ে বড়। সেই জন্য আমরা বলছি যে অ্যাসিড কোথায় জানো, এই যে হ্যাঁ অ্যাসিড দগ্ধ না, অ্যাসিড আক্রান্ত। তো এরকম আমরা আরেকটা সিরিজ অফ পোস্টার্স করতে চাচ্ছি। তো এখন তুমি বলতে পারো তাহলে আমি কেন বললাম যে স্ট্যান্ডার্ড ইয়ে থাকবে না, কেন আমরাও তো শব্দ নিই। আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কাজে লাগবে হলো ডিবেটটা করা, ইনস্টেড অফ এটা বলা যাবে না বইটা বলা যাবে না। এই ডিবেটগুলো যদি আসে গণমাধ্যমে, সেইটাই বরঞ্চ আমার কাছে মনে হয় অনেক বেশি কি বলবো অগ্রগতি তৈরি করবে। অ্যাওয়ারনেস একটা জিনিস জাস্ট বলতে চাচ্ছিলাম শিরিনা আপা, আমি বলার সময় বললাম যে ল্যাঙ্গুয়েজ আর ইমেজেস নিয়ে বলবো, কিন্তু আসলে কেন এটা নিয়ে এটা এসওপিতে থাকবে, কারণ আমরা চাচ্ছি যে এই নিউজ যে পাবলিশ হচ্ছে এটা যেন সার্ভাইভার সেন্ট্রিক হয়, যেন সার্ভাইভারের বেস্ট ইন্টারেস্টটা থাকে। এখন শুধুমাত্র যে আমরা বলবো এটা ইউজ করতে না এটা ইউজ করতে, সেটা করলে তো কোনো চেঞ্জ আসবে না, তাই না, কোনো পরিবর্তন আসবে না। আমাদের তো জার্নালিস্টদের সঙ্গে ওয়ার্কশপস করতে হবে, কাজ করতে হবে, বোঝাতে হবে যে তাদের যে যেরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে বা ইমেজেস ইউজ করছে সেটার তো একটা ইম্প্যাক্ট আছে। কারণ এরকম রিপোর্টিং, এই রিপোর্টিং দিয়ে কিন্তু তারা আবার সেই সেন্সেশনালাইজ বা উদিসা আপা যে বলছিলেন যে সেল করতে যাচ্ছে, এরকম নিউজ বা সেক্সুয়াল অ্যাসল্টও যদি তারা সেল করতে চায়, দের ইজ এ হিউজ ইস্যু দেয়ার। তো ওটা নিয়েই হচ্ছে আসল মেইন কাজটা। হয়তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার একটা স্টেপ হতে পারে, কিন্তু ইট ইজ এ হিউজ ডিবেট যেটা করতে থাকতেই হবে সারাক্ষণ, ফর অল ডিফারেন্ট আইডেন্টিটিস অ্যাজ ওয়েল। সো এটাই জাস্ট অ্যাড করতে না আমি তোমার সাথে বিরোধিতা করছি না, না, না। আমি জাস্ট বলছি যে আমাদের অনেক কিছু সম্পর্কে অনেক কিছু চিন্তা করতে হবে। জি, বিশেষ জি। করে ডালিয়া যে বললো, আমরা আবার রাষ্ট্রের হাতেই না আরো বেশি ক্ষমতা দিই, একে ডিএস এর ঠেলায় এখন মানুষ মানে ইয়ে হয়ে যাচ্ছে পিষ্ট, আর সাংবাদিকরা বেশি পিষ্ট। তো সেই জন্য আমার একটু ভাবতে হবে আমরা। জি জি, আই থিঙ্ক মানে এই পরিবর্তন আনতে এত বেশি কাজ আসলে আছে, এটা হবে একটা স্মল স্টেপ টুয়ার্ডস ইট, কিন্তু ইট ইজ অবভিয়াসলি যেটা তাসাফি বলছিল খুব হোলিস্টিকলি দেখতে হবে। তো এতটুকুই। হ্যাঁ, যেমন হচ্ছে হ্যাঁ। 2008 সালে কিন্তু একটা হাইকোর্টের আমাদের নির্দেশনা আছে, হ্যাঁ, সেখানে বলা আছে স্পষ্টভাবে যে নারীর অস্বস্তি হয় এমন সব কিছুই যৌন হয়রানি, কোনো শ্লীলতাহানি শব্দ ব্যবহার করা যাবে না, অন্য কোনো শব্দ দিয়ে এটা বিবেচনা করা যাবে না। একজন আমার দিকে তাকালো, ওর তাকানোটা আমার জন্য স্বস্তির না,
যৌন হয়রানি মানেই না টাচ করতে হবে, ওই তাকানোটা আমার স্বস্তি না, এটা যৌন হয়রানি লিখতে হবে। আজকে এতগুলো বছর পরে সেটা এস্টাবলিশ করা যায়নি, হাইকোর্ট বলার পরও। হ্যাঁ, এবং অফিসে তো সারাক্ষণই চিৎকার চেঁচামেচি করতে হয় যে না শ্লীলতাহানি, কিসের শ্লীলতাহানি, যৌন হয়রানি হবে, কিসের যৌন হয়রানি, দেখাই হয়নি, আপনি কি বলেন। হ্যাঁ, গতকালকে শাহবাগে একজন নারী শিক্ষার্থী যাচ্ছিলেন, তাকে একজন ভব ঘুরে হুট করে জড়িয়ে ধরেছে যখন তিনি ইতে নিয়ে গেছেন, থানায় নিয়ে গেছেন। কি মামলা হলো, সেটা তো শ্লীলতাহানি লেখা, মামলার ভাষা তো পাল্টায়নি। ফলে অনেকগুলো ব্যাপার আছে। আমার মনে হয় যে আসলে একটা লিখিত গাইডলাইন থাকা খুব জরুরি। আমি কাজ করার জায়গা থেকে বলছি যে লিখিত গাইডলাইন হয় কি, আমাদের মাথায় সারাক্ষণ সব কিছু থাকে না, এবং এই পত্রিকা অফিস টেলিভিশনগুলোতে সাংবাদিক যায় আর আসে, যারা কাজ করছে তারাই তো করছে না। ফলে আমার সাথে কলিগ চেঞ্জ হচ্ছে, তারা জানে না শ্লীলতাহানি লেখা যাবে না, আসার সাথে সাথে আমি তাকে পড়িয়েও দিই না। ফলে সে যে কোনো এক সময় করতে পারে, এবং গেটকিপার না থাকলে পারে সেটি বেরিয়েও যেতে পারে। একটা যদি গাইডলাইন থাকে, তার হাতে ওটা ধরিয়ে দেওয়া গেলে সে দেখে নিতে পারে যে আমার এই অফিসে কি লেখা যাবে, কি লেখা যাবে না, কার দিকে কলিগদের সাথে কিরকম আচরণ করতে হবে, কিরকম করা যাবে না। ইভেন সেখানে সম্পাদক এবং মালিক পক্ষের জন্য নির্দেশনা থাকবে যে কতজন নারী কর্মী আপনার থাকতে হবে, কতজন তার ভিতরে আপনার আদিবাসী রাখতে হবে। এগুলো সহ যদি নির্দেশনা হয় তাহলে সেটি একটা কাজের নির্দেশনা হতে পারে। কিন্তু আপনার প্রতি আমার আবারও একটা পরামর্শ, অপরাধ নেবেন না, সাংবাদিকরা মনে করে জন্মগতভাবে তারা সব জানে, তাদের অধিকার আছে সব কিছু নিয়ে প্রশ্ন করার, তাদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না। ফলে আপনি একটা গাইডলাইন তৈরি করবেন কষ্ট করে, সেটা তারা গ্রহণ করবে কিনা। তার আগে আপনি যে বলছেন যে ওয়ার্কশপ করবেন, আপনি তো করবেন ধরেন বিভিন্ন সাংবাদিক নিয়ে এসে, সাংবাদিক আপনাদের কি সমস্যা হয় সেগুলো শুনবেন, কি করলে ভালো হয় সেগুলো শুনবেন। তার সম্পাদক মালিক সেগুলো আসলে শুনতে চান কিনা, তার সম্পাদক মালিক আসলে সেগুলো গ্রহণ করতে চান কিনা। ফলে আপনাদের এনাদের কথা শোনার পাশাপাশি একইভাবে বা তার থেকে জোরালোভাবে ওই গ্রুপের সাথে কাজ করতে হবে, যেটা খুবই কঠিন। পারবেন না বলেই আমার বিশ্বাস, চেষ্টা করে দেখেন। কিন্তু যেটা হয় যে আমাদের সাংবাদিকতা পেশায় এগুলো নিয়ে সারাক্ষণ কাজ করতে হয়, তো এই কাজগুলোর মধ্যে আমরা যখন থাকি, আপনি যেটা বললেন যে টেলিভিশন সাংবাদিকরা যখন এসে কথা বললেন, তখন যে কথাগুলো শুনলেন সেগুলো পুনর্ব্যক্ত করার মতো না। আমি নিজে টেলিভিশনে কাজ করছি, পত্রিকায় কাজ করছি, এখন অনলাইনে কাজ করছি। আমার অভিজ্ঞতা হচ্ছে কেউ শক্ত হয়ে দাঁড়াতে যদি শেখে, যেটা আপারা শেখানোর কথা, কেউ যদি শক্ত হয়ে দাঁড়াতে শেখে তাহলে সে আপার কাছে এসে বলবে না তো, মিটিং মিছিলে এসে বলবে না তো যে আমি হয়রানির শিকার হচ্ছি। তাকে জানতে হবে হয়রানি হলে তোমার জায়গা আছে, তুমি ওখানে অভিযোগ করো। সেই গাছটা তৈরি হতে হবে। শুধুমাত্র এই একটা পরিসর, নারী পরিসর পেলেই আমি বলবো যে আমার তো বস আমার সাথে এটা করেছে। নো, তোমার বস যেদিন করেছে তুমি সেদিন পারোনি কেন? এই শেখানোর দায়িত্ব আমাদের যাদের, তারা একত্রিত হয়ে বসে কাজটা কেন করি না, কেন ভাবি না যে আমার নারী সহকর্মীটা যদি কোনো অসুবিধায় পড়ে আমার প্রমোশন লাগবে না। আমি দেখি না দাঁড়িয়ে, কেউ একজন দাঁড়িয়েছে, দাঁড়ায়নি। আমাদের নারী সহকর্মীরা আমাদের আশপাশ থেকে কান্না করে চলে গেছে, আমি আমার পজিশন বাঁচিয়েছি, আমি আমার পদ বাঁচিয়েছি। এরকম ভুরি ভুরি বিখ্যাত সাংবাদিকদের উদাহরণ আছে, যারা কথা বলেন না কেন? ওই যে পুরুষরা যা যা ভোগ করেছে সেই ভোগটা তারা করতে চায়। ওই আনন্দটা আগে উপভোগ করে বুঝুক যে আসলে এটা আনন্দ ছিল না। যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত তারা ওটাকে সাপোর্ট করবে। কিন্তু যদি একটা গাইডলাইন থাকে, তখন শক্ত করে বলার কেউ যদি দাঁড়িয়ে যেতে পারে, কোনো একজন XYZ যদি দাঁড়িয়ে যেতে পারে, সে শক্ত করে বলতে পারে এই জিনিস আপনাকে মানতে হবে। আবারও সেটা রাষ্ট্র থেকে আসতে হবে, আপনি বললে হবে না। ফলে ওই নেগোসিয়েশনের ব্যাপারটাও তো করতে হবে। এবং মানে আপা যেটা বলছিলেন, শিরিন আপা, খুবই দুঃখজনক যে আমরা কোনটা ছাপা হবে কোনটা ছাপা হবে না, সব ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের ওপর কিছুটা ভিত্তি করেই। আপনার পত্রিকার পাতা তো 14 পাতা, আপনি তো 14 পাতা 15 পাতা করতে পারবেন না। ফলে একজন শিরিন হককে ফেলে দিয়ে একজন উদিসাকে তুলতে হয়। হ্যাঁ, এই নিয়ম, এগুলো চলতে থাকে।
ফলে আমার আরেকটা এখানে বলার আছে যে শিরিন আপারা যদি একটা করে হাউসে উদিশা ঢুকাতে পারে, যারা ঢুকে আছে অলরেডি তাদেরকে যদি বলতে পারে যে তোমরা আমার সারাক্ষণই কথা বলতে থাকলো, যোগাযোগ করতে থাকলো যে আমরা এটা করছি, আসবা নাকি আজকে, আসলেই নিউজ করে দাও, এটা না বলে তাকে নিজের মানুষ করা, এই অ্যাক্টিভিজমটা করতে পারলে তখন আর সম্পাদক পর্যন্ত পৌঁছাতে হবে না। সে জানে কিভাবে ওটা প্লেস করলে ছাপা হবে। আবার আপনি শিখে গেছেন যে কিভাবে ইভেন্ট তৈরি করলে আমি ছাপতে বাধ্য, যেটা আপনারা 2 বছর করে দেখাচ্ছেন। মানে আমার রিপোর্টার রাতে 2টা-3টা পর্যন্ত আপনাদের সাথে থাকতে বাধ্য, কারণ আপনারা ইভেন্টটা ওইভাবেই করেছেন যাতে সে ইনভলভ হতে পারে। ফলে ওগুলো শেখাশেখির ব্যাপারগুলো ঘটবে। এবং আপনার প্রতি আমার অনুরোধ যে আসলে আপনি দিবেন আর কেউ সেটি নেবে তা তো হয় না, আপনারা চেষ্টা করেন যে বাধ্য করতে তারা নিজেরা নিজেদের গাইডলাইন তৈরি করুক। হ্যাঁ, এবং যেটা কিনা আমাদের কাজ শুরু হয়েছে আর 1 মাসের ভিতরে আমরা সেটি করতে পারবো বলে, এবং আমি খুবই আনন্দিত যে প্রথম আলোর একটা গাইডলাইন আছে, সেটা দীর্ঘদিন আগে তারা করেছেন। এবং মানে এখন ধরেন যে গাইডলাইন থাকলেই যে সব হবে না, সেটা আপনি ওই হাউস দেখেও বুঝবেন। ফলে থাকলে সুবিধা পাওয়া যায়। আমরা তো বলতেই পারি সংবিধান থাকার কি দরকার, দরকার তো আছে। থ্যাংক ইউ। আই থিঙ্ক অনেকগুলো বেশ ভালো ভালো পয়েন্ট রয়েছে। সো এইটা জায়গা থেকেই আমি এখন জাফরের কাছে যাব যে কি ধরনের স্টেপস নেওয়া উচিত। If I could just amplify what Shirin Appa and Udisa actually said. I mean, I think this is it. We have guidelines, and you can have guidelines. Pratham Alo was probably the first media house to establish them. You constantly wish to educate your reporters and your sub-editors, saying these are the values of this organization, these are our positions, and they may change. But the thing is, of course, as long as they just exist on paper and you're just giving it to people and they're following instructions, it becomes very difficult. One, people in general, reporters in particular, Udisa je kothata bolechilen, don't like to just follow directives. And if you don't internalize the values underlying the usage, then it's really, you're going to either forget, or there's no guideline which anyone can create, which is going to cover 100% of the stories or the issues which come up. So you have to use some kind of your own personal judgment. A judgment jodi na thake, a internalization jodi na thake, then there's a limited benefit to having these guidelines. Tarporeo, we definitely need to have the guidelines, but we have to also understand that there is going to be a limited utility from using them. And what I would like to amplify Shirin Appa's point is that when we talk about standard operating procedures or guidelines, there's 2 issues here, and this has come up with the rest of the panel as well. Ekta holo outward facing. What language do we use in our reports? What language do we use on the air? How do we talk about this issue and that issue? And that's largely what we've been talking about in the last 10 or 15 minutes. The other issue, which has also been raised, is a standard operating procedure and guidelines for how we deal with these issues within our own organization. Whether you talk about sexual harassment, whether you talk about having some kind of a policy to talk about, and and this also goes beyond just how one situates women inside a newsroom. It could also be in terms of juniors and seniors, in terms of bullying, in terms of how you deal with other minorities. And a lot of that is outward facing, but of course it's inward facing. And if you address the issue inwardly, so people understand how to deal with their colleagues, be they female colleagues, be they junior colleagues, be they colleagues maybe from a different district, then they will learn to internalize these values, which we will have in your guidelines. And at that point, the guidelines will really begin to have an impact. One of the things I've noticed in all of the newsrooms I've worked in is there's always some kind of a tension between
reporters and sub-editors. Eta Udiso obosho confirm korte parbe, and anyone who's worked in the media. And there's always some kind of a back and forth. But what's interesting is how often people, reporters, male reporters, don't understand that when it's a female sub-editor telling them something, they are much less likely to accept that stricture than if it's a male. And they don't even understand that they're doing this at a subconscious level, why they are reacting the way they do. And now, all reporters generally react poorly to sub-editors telling them how to rewrite their copy. But it's very clear when you sometimes see these patterns forming. And even then, if you also talk in terms of reporters, one of the greatest, I would say, disappointments for me, failures for me, over the last 10 years at Dhaka Tribune, and I've seen this before when I was at the Daily Star, is I can think of a good half dozen female reporters who've come through Dhaka Tribune. I can think of similar numbers when I was working at the Daily Star, who've not really been able to survive the newsroom culture. And sometimes it can be very aggressive in terms of harassment. Sometimes it's sort of more benign. And you have newsroom leaders say, but then they've gone on to take positions elsewhere and done incredibly well. So obviously there the fault, the problem is not creating that environment where these women, and largely when I've seen this, it has been in terms of women reporters and women sub-editors, not giving them the space where they can flourish. And I think if we create that space and we work really hard to make sure that there's a zero tolerance policy, and I'm not talking just about overt sexual harassment, I'm talking about tacit, sexist attitudes, which really work against a lot of females in the newsroom. If we work very hard at trying to eradicate those, making sure there's a zero tolerance policy for those, I feel that will automatically solve the outward-facing problem in terms of how we write our stories and the language we use. So I think that's, I think we have to work on both fronts at once, but I would focus much more on getting our house in order internally, in feeling that once the internal house is in order, then the external problem will slowly right itself. And that might be how I would approach the issue. থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট সময়ের শেষেই বলা যায় বাট খুবই এক্সাইটিং কনভারসেশন চলছিল, যার জন্য দেখা যাচ্ছে প্রত্যেকেই নিজেরাই অনেক কিছু অ্যাড করছি। আমি বলতে চাই, জি হাজার আপা আর যে ইমু আপা দুজনকেই বলি, আর ইমু আপা সরি আমি ওদিকে আপা খুব কমই বলি, আমি ইমু আপা বলেই তাকে। ঠিক আছে আপা যে প্রথম হচ্ছে ইমু আপাকে আমি ধরি, বলছেন যে গাইডলাইন বাড়াইতে বলছেন, কি ব্যাপারে? আমাদের প্রত্যেকটা যে অফিসে আদালতে সব জায়গায় দেখেন নারীদের উপরে একটা সহিংসতার একটা গাইডলাইন একটা কিন্তু আছে, যে মেয়েদের প্রতি এইটা হওয়া যাবে না, এইটা হওয়া যাবে না। অ্যাকচুয়ালি কি আমরা ওইটা মানি? তাহলে মানলে তাহলে এত মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, সাংবাদিকরা কেন হ্যারাসমেন্ট হচ্ছে, কেন অন্যান্য স্কুলের কলিগের দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা আপনি বুঝে বলেন। এই প্রশ্নটা বলুন যে এই গাইডলাইনে আমার কতটুকু কাজে দিবে। শিরিন আপা যেটা বলছেন যে এই হলুদ খাম, শিরিন আপা আপনাকে আমি একটু মনে করে দিন, যখন নাসরিন আপা থাকতেন বা আমি এতে থাকতেন তখন কিন্তু অনেক মিছিল মিটিং হইতো। তখন কিন্তু তখনকার মেয়েরা কিন্তু যাইতো যে শুধু তাদের নিজেদের অধিকারের কথা বলতে যেত, সেখানে কিন্তু খামের জন্য যেত না। আর এখানে যৌনকর্মী বলেন আর অন্যরা বলেন, সবাই কিন্তু যেহেতু তাদের অন্তরে তাদের যে নারীর যে আন্দোলন আছে সেই ডাকে যেত, টাকার জন্য এই যে খামের জন্য যেত না। আর এখন যাচ্ছে খামের জন্য। এখন যারা যেরকম এই যে বিদেশিরা আছে, আমি যেটা বাংলা বলি কারণ আমি বলতে সত্যি করে বলতে পছন্দ করি, যেটা যে বিদেশিরা যারা আছে তাদের একটা কিছু যেখানে যাবে মিটিংয়ে যাবে একটা খাম ধরে দেয়, দেয় না? ওই খামের জন্য এখন মানুষ দেয়, এখন তাদের অধিকারের কথা না। কারণ ওই খামের কাছে গেলেও আমার হ্যারাসমেন্ট হচ্ছি, আর খামের জন্য গেলেও হ্যারাসমেন্ট হচ্ছে, না গেলেও হ্যারাসমেন্ট কিভাবে বন্ধ করা যাবে, কিভাবে ওই যে আপা যে বলছেন পতিতা নয় সেক্স ওয়ার্কার, আরে পতিতা তো আমাদেরকে সবাই বলতেছে, সেটা তো বন্ধ করছে। সেটা বন্ধ করবো কি করে? সেটা ওই লেখে বা গাইডলাইন দিয়ে বন্ধ করা যাবে না। যেটা হবে সেটা হচ্ছে আপনার থেকে আগে শুরু করে নেন না, তাহলে তো হয়ে গেল বন্ধ। আচ্ছা আমি শুরু করি, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় না যে আমার থেকে শুরু হয়েছে?
কিন্তু একটা যে কারণ আপনার সবগুলো কথা হাজেরা না একদমই ঠিকই আমি সেটা দিয়ে শুরু করেছিলাম হাজেরা আপা, যে যা যা ঘটছে তাতে গাইডলাইন দিয়ে হবে তা না, সেটা আমি বলেছিলাম শুরুতেই। কিন্তু গাইডলাইন থাকলে যেটা হয়, যা যা হবে না সারাক্ষণ যারা আমরা কাজ করি, আপনি শুনেছিলেন কিনা যে যারা কাজ করি তারা সারাক্ষণ তো বলতে পারি না, একদল যায় একদল আসে, চাকরি চলে যায় যার তার, যখন তখন চাকরিতে ঢোকে। ফলে সবাইকে বিষয়টা একভাবে জানানোর জন্য গাইডলাইন দিয়েই সমাধান হবে এটা একদম বলা ধৃষ্টতা হবে, এটা আমি মনে করি না। হ্যাঁ, এবং গাইডলাইন দিয়ে এগুলো বন্ধ করার জন্য গাইডলাইন না, এই টেক্সট আকারে যেটা আমরা পাই, যেটা পড়ি, সেইটা কি করে আরেকটু স্বচ্ছ করা যায়, সেই জন্য একটা গাইডলাইন থাকলে পারে ভাষাগত, এবং তার সাথে সাথে আমি বলেছি যে সম্পাদকদের মালিকদের জন্য ইনস্ট্রাকশনস, যে এখানে কতজন নারী থাকতে হবে, কতজন আদিবাসী থাকতে হবে, মানে আদিবাসী মানে পাহাড়ের মারমা চাকমানা, সমতল এবং পাহাড় মিলিয়ে থাকতে হবে, অন্যান্য ধর্মাবলম্বী বলে থাকতে পারবে না, এরকম পরিবেশ তৈরি না করার, সব কিছু যদি থাকে, আমি প্রথমবারও বলেছিলাম, সব কিছু মিলিয়ে যদি কিছু একটা নির্দেশনা তৈরি করা যায়, যেটা কিনা সাংবাদিকরা পড়বেন, মানবেন এবং ধাতস্থ হয়ে সেটা আত্মস্থ করার চেষ্টা করবেন, তাহলে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু এটি একমাত্র উপায় না। উনি আমাকে এই প্রশ্ন করছে হাজির আপা, আমরা এখানে মিডিয়া নিয়ে কথা বলছি আপা। না বাইরেটা অবশ্যই। আজকে কিন্তু ওনারা আলাপ করছে যে একটা বিশেষ পেশাজীবীদের ক্ষেত্রে একটা গাইডলাইন থাকা দরকার কিনা, এখানে কিন্তু প্রচার মাধ্যম নিয়েই কথা হচ্ছে। আর তুমি যেটা তুলছো সেটা বিশাল ব্যাপার, সেই জন্য তোমাকে আমাকে আবার রাস্তায় নামতে হবে, কিন্তু রাস্তাতেই তো থাকলেন না জানি সেটা, কিন্তু না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি বলছি যে এই ধরনের একটা নির্দেশিকা থাকতে পারে, কিন্তু আমি একটু নির্দেশিকার ব্যাপারে একটু সতর্কবাণীও দিচ্ছি যে সেই নির্দেশিকা না আবার ডিএসএ হয়ে যায়, সেই মানে সেই জায়গায় একটু সতর্ক থাকা। আর আমার কাছে যেটা মনে হয়েছে, নারী সাংবাদিকদের সাথে কথা বলে, আমি জানি তুমি ফেড আপ, তুমি মানে হয়ে গেছো, কিন্তু তারপরেও সবাই তো আর তোমার মতো শক্তিশালী না, তো আচরণ বিধিটা অনেক বেশি মনে হয় নারী সাংবাদিকদের জন্য দরকার। একটা মানে একটা হাউসে, মিডিয়া হাউসে, ইফ ইউ ওয়ান্ট টু সেট ইউর হাউস ইন অর্ডার, তাহলে ওই কোড অফ কন্ডাক্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সেইটা আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু কোনোটা না করছি না, কিন্তু আমি কিন্তু পাশাপাশি আমার নারী পুরুষ নির্বিশেষে আমার সকল কলিগের জন্য বলার যে ধরেন আমি সেই টেন্ডেন্সি, এখন তো বুড়ো হয়ে গেছি, এখন আমি সেই টেন্ডেন্সিগুলো দেখতে পাই যে কাজে ঢুকে খুব ভালো কাজ করছে, আপনি আপনার জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু সে দ্বিতীয় দিনেই আপনি হতে চায়। আপনার যে দীর্ঘ লড়াই, আপনার যে চলা শেখার যে রাস্তা, আপনাকে দেখে যে আমি শিখবো, আমার যে 10 বছর না লাগুক 5 বছর লাগবে, সেই ধৈর্যটা নাই। নারী পুরুষ নির্বিশেষে সেই ধৈর্যটা যদি না থাকে, তাহলে পারে আবার আপনি আচরণবিধি দিয়ে কিছু করতে পারবেন না, কারণ সে তো প্রথম দিনই এটা হয়ে যেতে চায়। সেটা তো ভিন্ন সমস্যা। ওকে, আমি অ্যাকচুয়ালি একটু কাট অফ করবো এখানে, যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে। আমি জাস্ট 2টা প্রশ্নর জন্য ওপেন করবো ফ্লোর। ওকে, 2জনই হাত উঠিয়েছেন। জি, ফারুক ভাই ফার্স্টে। জি, তিনটা সেন্টেন্স। আমার প্রথম কথা হচ্ছে, বিদেশি সংস্থাগুলো হলুদ খাম দেয়, এটা অন দ্য রেকর্ড আমি প্রতিবাদ করতে চাই, এবং এটা রেকর্ড থাকা উচিত, কেননা আমাদের হিসাব দিতে হয়, আমরা যে টাকাটাই পাই সে টাকাটার হিসাব দিতে হয়। কারা হলুদ খাম দেয়, কিভাবে দেয় আমাদের জানা নাই, কিন্তু অন দ্য রেকর্ড এটা থাকা দরকার যে আমাদের এই সম্পর্কে কোনো ধারণা নাই, এবং আমি এটা প্রতিবাদ করতেছি প্রথম। দ্বিতীয় হলো, যদি আমরা প্রেসক্রিপশন দিতে চাই সংবাদপত্রদের, গণমাধ্যমে, তাহলে প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা করে একটা গাইডলাইন দেবেন, তাহলে হবে না। সংগঠনগুলোর একটা সম্মিলিত গাইডলাইন তৈরি করা উচিত, এবং যে গাইডলাইন করার সময় যারা এই কাজ করেন, সাংবাদিকতা করেন, বিশেষ করে নারী সাংবাদিক করেন এবং পুরুষ সাংবাদিকরাও, তাদেরকেও এই আলোচনার অন্তর্ভুক্ত করতে হবে, কেন তাদের ওই কাজ করতে হয়। সেই নাপার কথার সাথে আমি একদম একমত।
যে সেন্সরশিপ এইটা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এটা করা যাবে না। আর সব সময় নারী এবং পুরুষ এই কথা বলা যাবে না, এলজিবিটি কিউ এবং অন্যদেরও এই হিসাবের মধ্যে আনা দরকার বলে আমি মনে করি সকল ক্ষেত্রেই। ওকে, আচ্ছা ওখানে একটা আচ্ছা ঠিক আছে, উইল টেক 3 কোয়েশ্চেন তারপরে আমরা লাস্ট কমেন্টস এখানে। আমি মনীষা, শোনা যাচ্ছে? আমি মনীষা অরধ্য ফাউন্ডেশন নামে একটা সংগঠনে কাজ করি। শোনা আমার যাচ্ছে প্রশ্নটা, আমি মনীষা অরধ্য ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশনে কাজ করি। আমার প্রশ্নটা খুবই ছোট, সেটা হচ্ছে আমরা যে আজকে মেয়েদের পোর্ট্রেয়ালের কথা বললাম মিডিয়াতে, এই সমস্যাটা কি আমরা একটা জেন্ডার এবং সেন্সিটাইজেশন ট্রেনিং দিয়ে রিজলভ করতে পারি নাকি, যেটা হচ্ছে গিয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া কারিকুলাম থেকে ইনক্লুডেড থাকবে, অ্যান্ড অবভিয়াসলি যখন সাংবাদিকরা কাজ করবে তখনও তাদেরকে দেওয়া হবে? এটা আমি জানতে চাচ্ছি, এরকম কোনো ট্রেনিং কি এক্সিস্ট করে নাকি, আর না করলে কি এটা ইনক্লুড করে প্রবলেমটা সলভ করা যাবে নাকি? ধন্যবাদ। থ্যাংক ইউ। আই থিঙ্ক লাস্ট প্রশ্নটা নিয়ে তারপর আমরা শেষ কমেন্টে চলে আসছি। Hi, so I'm Armina and I'm an athlete and I have an online school. Our question take to different. You guys have been talking about a lot of real big issues that seem complex and need a lot more debate and steps. Are there any things that the media can do, like quick wins, you know? Like you said, you have to lead the way to change culture. So if I'm looking at the athletic side, you know, sports section, is there ways that you can have like dedicated, right? 50-50 male, female athletes are being represented, or transgender and minority communities. Are there things like that that can be done at least until systemic changes are brought in place? Thank you. থ্যাংক ইউ। আই থিঙ্ক একজন করে আমরা যদি শেষ কমেন্টগুলো নেই এবং যে প্রশ্নগুলো এসছে ওগুলো মাথায় রেখে যদি একটু রেসপন্সগুলো দিতে পারি। মায়াবী থেকে মেবি শুরু করি, জাস্ট লাস্ট কমেন্টস প্রত্যেকের। ওকে, সো আমার অনেক কিছুই বলার, বাট ছোট করে। কি অনেক। ফার্স্টলি ফারুক ভাই, জি আপনার সাথে আমি একমত যে আমারও অনেক বড় একটা কনসার্ন যে যদি প্রত্যেকটা নিউজ পেপারের আলাদা আলাদা গাইডলাইন থাকে, সাধারণ মানুষের কাছে তো প্রত্যেকটা নিউজ পেপারের গাইডলাইনের অ্যাক্সেসও থাকবে না। আমরা যে এই নিউজ পেপারটার কোনো একটা নিউজকে আমি যদি অ্যাকাউন্টেবল হোল্ড করতে চাই নিউজ পেপারকে, আমি কিসে রেফার করব? আমি কিভাবে তাদেরকে বলবো যে আপনারা এটা ভায়োলেট করেছেন, তাই না? আমাদের কাছে তো অ্যাক্সেস থাকতে হবে। তাই যদি একটা স্ট্যান্ডার্ডাইজ গাইডলাইন থাকে, ওইটা যদি আমি সাধারণ মানুষের কাছেও সেই অ্যাক্সেসটা রাখি, ওপেন অ্যাক্সেস, তাহলে তো আমরা অ্যাটলিস্ট এইটুকটা করতে পারি, সাধারণ মানুষরা তাদেরকে অ্যাকাউন্টেবল ধরতে পারি। এটা আমার একটা। আরেকটা জিনিস ছিল যে আমার মনে হয় না যে কোনো নারীবাদী সংস্থার কর্মীকেই বলতে হবে নিউজ পেপারের কাছে যে আপনারা গাইডলাইন্স বানান। সেটা আই থিঙ্ক নিজের থেকেই করার কথা। আই ডোন্ট থিঙ্ক এটা আমাদের রেসপন্সিবিলিটি। অলসো ইন্টারনাল যে কাজটা করতে হবে সেটাও আই ডোন্ট থিঙ্ক আমাদের রেসপন্সিবিলিটি। আই থিঙ্ক নিউজ পেপারতে তাদের নিজেদের থেকেই সেন্সিটাইজেশন সেশনস, সিন্স জাফর ভাই আপনি অনেক বললেন যে ইন্টারনাল অনেক ওয়ার্ক লাগবে বিকজ অফ অ্যাটিটিউডস অ্যান্ড মেন্টালিটিস, তো এই চেঞ্জ তো এডুকেশনের থ্রুতে হবে। সো ওইটা নিয়ে যদি আপনারা নিজেরাই, ওয়েন ইউ লিড দ্য ওয়ে ইউ অলসো লিড দ্য ওয়ে ইন্টারনালি, সেটাও যদি, আর আমরা যদি বাইরে থেকেও জানতে পারি যে এরকম কাজ হচ্ছে, অন্য নিউজ পেপারও হয়তো ইনফ্লুয়েন্সড হবে আর ইন্সপায়ার্ড হবে টু ফলো ইউ। সো ওরকম কাজ আসলে সবাই মিলে যদি কোঅপারেট না করি, এই কাজটা তো কোনোভাবেই সম্ভব না। আমরা হয়তো স্ট্যান্ডার্ডাইজ গাইডলাইন্স নিয়ে কাজ করলাম, কিন্তু অন্য যত কাজ আছে ওগুলো তো আপনাদেরও করতে হবে, তাই না? সো এটা একটা। আর একটা স্মল থিং, মনীষা মনে জিজ্ঞেস করছিল যে সেন্সিটাইজেশনের জন্য কোনো জার্নালিজম স্টুডেন্টদের কোনো কোর্স নিয়ে বা জার্নালিজম স্টুডেন্টদেরও কোনো কাজ করা হচ্ছে কি না? আচ্ছা আচ্ছা, মানে স্কুলিং এ ও অলরেডি। আচ্ছা আচ্ছা, ওকে। এটা আই থিঙ্ক জার্নালিস্ট যারা আছেন তারা আপনি বলেন। ও আমি হচ্ছে অন্য ডিফারেন্ট কোয়েশ্চেন। আই থিঙ্ক ডালিয়া কিছু অ্যাট লাস্ট কমেন্টস। গাইডলাইনে তো মানে আমি শুরুতে যেটা বলছিলাম যে মূলত সেন্সরশিপ হিসেবে কাজ করে এবং অ্যাট দ্য এন্ড এটা গিয়ে আসলে রাষ্ট্রকেই সার্ভ করে।
হ্যাঁ, এখানে যেটা উদিসা আপা বলতেছিলেন যে হচ্ছে যে একটা নিজস্ব গাইডলাইনের কথা, হ্যাঁ সেটা থাকতে পারে। আবার আমি হাজারা আপার সাথেও একমত যে আসলে এই অর্গানাইজেশনগুলোর বাইরে যে একটা বিশাল বড় সমাজ, সেখানে গিয়ে আসলে কীভাবে ব্যাপারটা কাজ করবে। এখন গাইডলাইনে আবার আরেকটা ব্যাপার খুব এটা হচ্ছে অংশগ্রহণ। গাইডলাইনের মধ্যে থাকার জন্য কিন্তু অংশগ্রহণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যেসব কমিউনিটি সেই অংশগ্রহণের এবং অংশগ্রহণ অবশ্যই একটা ক্ষমতার ব্যাপার, তো যেসব কমিউনিটির মধ্যে সেই ক্ষমতাটাই নেই, তাহলে তাদেরকে রিকগনিশনের জন্য কী ধরনের গাইডলাইনটা আসবে সেটা কি তারাই ঠিক করবেন, নাকি এই যে মেইন স্ট্রিম যে ব্যুরোগুলো আছে সেগুলোতেই ব্যাপারটা আসলে ঘটবে। সো এই গাইডলাইনের সঙ্গে গাইডলাইন যখন বলা হচ্ছে, কোঅপারেশনের কথা বলা হচ্ছে, তখন আসলে যারা মার্জিনালাইজড অথবা আমরা যাদেরকে নিয়ে আজকে কথাগুলো বলছি, LGBTQ জেন্ডার নিয়ে এবং মাইনরিটি যারা আছেন, তাদের অংশগ্রহণটা আসলে খুব আসলে আসতে হবে সবার আগে, তারপরে হচ্ছে গাইডলাইনে আলাপটা আসতে পারে। এবং তারা যখন আসবেন তাহলে তাদেরকে কিভাবে রিকগনাইজ করতে হবে সেটা আসলে আমাদের যে একটা নেগোসিয়েশন, এটা ক্রমাগত চালিয়ে যেতে হবে। এই তো আমার এটুকুই বলা। থ্যাংক ইউ। আই থিঙ্ক লাস্টে উদিশা আপা, তারপরে শিরিন আপা। আমরা হচ্ছে নিজেদের ভিতরে কিভাবে কাজ করব বা কি কি করা যেতে পারে সেটা নিয়ে গাইডলাইনের কথা হচ্ছে। তো প্রত্যেকটা অফিস নিজ নিজভাবে তো কাজ করে, সকালে কি করবে, বিকেলে কি করবে, কোনটা করবে না, তাদের করণীয় কি সেটা না, কি কি করবে সে অনুযায়ী একটা গাইডলাইন আছে। আমরা লিখিত একটা গাইডলাইনের কথা বলছি, যেটা কিনা আমার জন্য অনেক এমপ্লয়ির জন্য সাহস যোগাতে পারে। যেমন ধরেন আমরা তো বেতন টেতন পাই হচ্ছে একটা ওয়েজ বোর্ডের মাধ্যমে, সেটি যদি কোনো অফিস দিতে, আমি কিন্তু শুধু ভাষার কথা বলছি না যে ভাষা এটা হবে না এটা হবে, সেন্সরশিপ জারি করা, সেই জায়গায় আমি নাই। আমি গাইডলাইনে আছি একদম প্রতিষ্ঠান কিভাবে চলবে, একটা প্রতিষ্ঠানে সবার অংশগ্রহণ কিভাবে থাকবে, একটা প্রতিষ্ঠান কিভাবে প্রশ্ন করবে, সেটি যদি আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারি সেটি খুব বড় স্বপ্নের ব্যাপার। কিন্তু যদি পারি তাহলে যে প্রতিফলনটা ঘটবে না, পত্রিকায় বলেন আপনি হচ্ছে টেলিভিশনে বলেন, অনলাইনে বলেন, যে ওইটার ভিতর দিয়ে যে প্রতিফলন ঘটবে সেটা প্রভাব ফেলবে হাজেরা আপার যে চাওয়া সেখানে। এটা দিনে দিনে তো হয়ে যাবে না, হাজেরা আপাদের কতদিনের লড়াই, সেইটাকে তো আমি আমার গাইডলাইন দিয়ে একদম ঠিক করে দিতে পারবো এটা আমার ভাবার কোনো কারণই নাই। কিন্তু এটার মাধ্যমে যে প্রতিফলনটা হবে যদি আমি হওয়াতে পারি তাহলে পারে সেটি হয়তো ওই আন্দোলনে কিছু কাজে লাগতে পারে। এবং আমি আপনার সাথে একদম একমত যে সেইটাতে ধরেন আপনি প্রথমেই যেহেতু এখন আপনার সেই অর্থে রিপ্রেজেন্টেশন নাই, আপনি আসবেন তারপরে করব গাইডলাইন, সেটা না করে ওটা করতে করতে যদি আমি আপনার সাথে যোগাযোগ করি এবং আপনি আমার সাথে আসেন, মানে আমার খুবই লজ্জা লাগছে আপনি আমি বলে কথা বলতে, আমি বোঝানোর জন্য বলছি, তাহলে পারে হচ্ছে কাজটা হয়তো আগাবে। না তো এরকম হয়ে যাবে যে আগে 25% হোক, আগে 50% হোক, তারপর আমরা একটা কিছু করব। সেটা না করে কাজটা যদি শুরু হয়, কথাগুলো যদি শুরু হয়, তাহলে হয়তো একটা জায়গায় পৌঁছাবে। আর আপনি যেটা বললেন যে নিজেদের ভেতর মানে তারা তো কিছু করবেই, ওইটাই ছিল আমার প্রথম কথা, যে দেখেন তারা তো কিছু করেনি, রোজগার যে করা সেইটার বাইরে একটা স্ট্যান্ডার্ড করণীয় আছে। তো সে মানে স্ট্যান্ডার্ড কোট আনকোট আবার, হ্যাঁ, সেই স্ট্যান্ডার্ড করণীয়টা কিভাবে করা যায় সেই দায়িত্বটা সবাই মিলে করতে পারলে ভালো। ধন্যবাদ। না, অনেক কিছু বলা হয়ে গেছে, আমার আর তেমন কিছু বলার অ্যাড করার নেই। তাহলে আমি লাস্টলি প্লিজ। ও তুমি ওটার উত্তর দাও নাই। আচ্ছা আচ্ছা সরি, কিন্তু যখন সাংবাদিকরা আসেন নারী পুরুষ নির্বিশেষে এখন প্রচুর আমাদের মানে সংস্থা, বিদেশি সংস্থা আমাদেরকে জেন্ডার শেখানোর জন্য প্রচুর ট্রেনিং, আমরা বিরক্ত হয়ে গেছি, কিচ্ছু শিখি নাই। হ্যাঁ, বাসাতে মাকে মার গালতে দেখেছি, বাসাতে এখনো বউ গালবে এই চিন্তাতে বসে আছি। হ্যাঁ,
কিন্তু যেটা মানে প্রতিদিন একটা কথা বলতে গেছিলাম, এত কথা বললাম যে ওটা হারিয়ে গেছে আর কি। দুইটা নিউজ দিয়ে, আমার পত্রিকারই দুইটা নিউজ দিয়ে যদি বলি, একটা নিউজ ছাপা হয়েছে যে নারী ক্রিকেটাররা বিজয়ী, এবং একটা নিউজ ছাপা হয়েছে যে পুরুষ ফুটবলরা একটা খেলায় পরাজিত। সেটিতে নারী ক্রিকেটাররা বিজয়ী এরকম করে নারীরা দাঁড়ায় আছে ড্রেসিং রুমে, সেই ছবি ছাপা, এবং পুরুষরা পরাজিত হয়েছে সেইটাতে হচ্ছে একদম তারা ওই যে বসে প্রথমে শুরুতে খেলার একটা ফুটবলের ছবি থাকে না, সেই ছবি। যিনি তুলেছেন তাকে আমি ডেকে হেডলাইন কেটে দিয়ে বললাম যে এটাতে কি হয়েছে? বললেন মেয়েগুলো হারছে। ছেলেদেরটা দেখে বললাম এটা কি হয়েছে? বলে আপা এটা ছেলেরা খেলার আগের ছবি, কিন্তু ছেলেরা জিতছে। যিনি তুলছেন তিনি এইভাবে ভেবে রেখেছেন, কিন্তু হেডলাইনটা যখন একসাথে করে বললাম যে এবার কি হলো, বলে সরি আপা, এর তো কোনো উত্তর নাই। হ্যাঁ, ফলে মাথার ভিতরে যেটা গেঁথে আছে সেটা সরাতে আরো অনেক দিন লাগবে, এবং আলাপ 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 আলাপের বিকল্প কিচ্ছু নেই। তবে নারী ক্রিকেটারদেরকে কিন্তু সংবাদ মাধ্যমরাই দেখিয়েছে, ক্রীড়া সংস্থা তাদের সাথে যা করেছে নিশ্চয়, এবং ওইটা ওই ছবিটা ক্রীড়া সংস্থার পাঠানো। মানে তবে সেখানে আমি বলবো সংবাদ মাধ্যমরা ভালো একটা রোল প্লে করেছে, আবার ক্রীড়া সংস্থার যে এই ছোট লোকামি সেটাও তুলে ধরেছে। Okay. If I could, as my last comments, just respond to the suggestion which was made from the front row. I think that's a good one. আপনি যে কথাটা বলেছিলেন, আমরা যদি শুধু স্পোর্টস পেজে না, ইভেন অপেড পাতায় আমরা যদি দেখি, আসলে প্রত্যেকটা অপেড পাতায় প্রতিদিন 3-4টা লেখা থাকে, how many of these are actually written by women, and maybe আমরা 50-50-তে এই মুহূর্তে না যেতে পারি in terms of sports, in terms of op-ed, in terms of the news, but certainly we could say that every day on the sports pages there should be some news about women's sports. Every day on the op-ed page, make sure that there's at least one female op-ed writer. Every day on every page of the newspaper, make sure there's at least one female byline. If we institute rules like this, it may sound okay, this kind of quota, it's maybe a regressive way of looking at things, but it can help solve the problem as we make the team, prepare the teams and prepare the reality. One of the things I've worked on very recently is, until very recently, we never had any district correspondents from outside of Dhaka who were female. Almost all of our all of them until recently were male, and we searched very hard, and finally we found one who's in fact now our finest district correspondent, Shamima J. Naranganje Kachkore. It's fantastic. But the thing is, I'm trying to always tell my HR staff, you have to look and find, don't take the easy way out. Don't say আমরা পাই না, এটা ভালো প্রার্থী, ভালো ক্যান্ডিডেট কিন্তু দেখা যাচ্ছে না। Work harder. They exist. You need to take the proactive effort to work on it. And every time there is a opening, I think we should work extremely hard to try and fill it with a female candidate. And in the meantime, there's no reason at all we can't have policies such as you suggested, which is, as I said, that there should be one female byline on every single page, one op-ed writer, one sports item. When we talk about the Bangladeshi women's cricket team or the Bangladeshi women's football team, they should be on the front page, just as we would put the males, and that can be part of the policy as well. Absolutely, we can make these changes, and I think they do help. Thank you. আমি আর অ্যাড করবো না এখানে, যেহেতু আচ্ছা কথা আপা খুবই ছোট করে। আমার আসলে তেমন কোনো কথা না, গাইডলাইন নিয়ে শুধু ছোট্ট একটা কথা। গাইডলাইনের মধ্যে শুধু নারী নির্যাতনের সাইড বা এই সাইড এই ধরনের একটা ডকুমেন্টস থাকলেই হবে না, তার মাঝে সকল মানুষের, পুরুষের নারী, আমরা এখনো দেখি পেপারে বা কোনো মিডিয়াতে দেখি যে এই পুরুষটা যৌন নির্যাতন করেছে, যাকে যৌন নির্যাতন করেছে, যাকে যৌন কাজের একটা চাহিদা দেখিয়েছে, সেই মানুষটাকে ফুটিয়ে তোলা হয়েছে। অথচ আমি দেখি না তার চেহারাটাকে সামনে নিয়ে বলছে এই সেই ব্যক্তি, যেই ব্যক্তির কারণে একটা মেয়ে নির্যাতিত হয়ে মারা গেছে বা সে নির্যাতিত হয়ে ক্ষতবিক্ষত হয়েছে। এই জায়গাগুলো ক্লাসে তৈরি করতে হবে সমগ্র যারা রিপোর্টার তাদের, এবং তাদের মাঝে কিন্তু আরেকটা জিনিস আছে,
যেটা গাইডলাইন বলছে সেই গাইডলাইনের মধ্যে বলতে হবে একটা মানুষের কাছে যাব, সেই মানুষের যদি সব কিছু নাই জানি নাই বুঝি, তাহলে তো তার কাছে গিয়ে আমার কোনো লাভ নেই। কারণ আমি উল্টাপাল্টা বলেই দিতে পারি, আমি অশিক্ষিত, আমি মাঠে পিছনের একটা জায়গা, সেই জায়গা থেকে আমার থেকে যখন কথা নিতে আসবে তখন দেখা যাচ্ছে সেই মানুষটা নিজেই জানে না, আমি যা বলছি তাই রেখে দিচ্ছে, সেখানে উল্টাপাল্টা। পাশাপাশি আরেকটা ব্যাপার, আমাকে অনেক কথা বললো, আমার যৌনতার বিষয়ে নারীভাবে নিয়ে গেল, কিন্তু আমাকে জিজ্ঞেস করলো আপনার ধর্মটা কি। আমি হিজড়া বলে আমার ধর্ম আলাদা, এটা কোনো কথা না। আমি জন্মেছি যেই মায়ের সন্তান থেকে, সন্তানভাবে, ঠিক সেই জায়গায় কিন্তু আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো একটা কিছু হতেই পারে, বা আদিবাসীও হতে পারে। সেই জায়গাটাকে সে চিন্তা না করে সরাসরি আমাকে বলে যখন সব কিছুর পরে, বা আমি যদি বলি আমার পুরো নামটা, আমি বলি ইভান আহমেদ। কথা আহমেদটা তো আমাদের সেই শিক্ষিত মানুষটার জানা আছে যে আহমেদটা হলো গিয়ে মুসলিম ল্যাঙ্গুয়েজ। সো এই জায়গাগুলো তারা যদি না বুঝে তাহলে সাংবাদিকতার মজা কোথায় বা সাংবাদিকতার কাজ করে কি লাভ? আমি এই জায়গাটায় এখন আমরা দেখি অনলাইন পত্রিকা হয়ে গেছে, এসে স্যার আপা আপনাকে নিয়ে অনেক ভালো তথ্য পাচ্ছি, এই সেই বলে অনেক কথা বলতেছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে সব কথা ভাউতবাজি কথা, তার কাজ বলে সে নিয়ে গেল। এই জায়গাগুলোকেও আপনারা ওই যে গাইডলাইন করতে চাচ্ছেন সেই জায়গাটায় তৈরি করতে হবে। আর ওই গাইডলাইনের সাথে সংযোগ থাকতে হবে সমগ্র পত্রিকায় বা মিডিয়াতে যারা কাজ করে তাদের সাথে। তারা যদি মাথায় একটু সেন্সে থাকে তাহলে একটা মানুষের সাথে তথ্য নেওয়ার জন্য বা এইগুলোতে বিরতি হবে না। ধন্যবাদ। আমি থ্যাংক ইউ আই থিঙ্ক কথা আপনি একটা আমাদের ব্রিফ ওভারভিউ কয়েকটা পয়েন্ট উঠিয়ে নিয়ে এসছেন, আমরা যেগুলো নিয়ে বলছিলাম যে কয়েকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে গাইডলাইন আলাদা আলাদাভাবে নয়, একই সাথে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে স্টেক হোল্ডার্স আমরা আছে, তার মানে শুধু আমাদের মিডিয়া এজেন্সিজ না, তার পাশাপাশি আমাদের যারা ইনক্লুশনের কথা বলছি, মাইনরিটি গ্রুপস হোক, নারীদের গ্রুপ হোক, অন্যান্য ধার্মিক যে ইনক্লুশনের কথা বলছি, সেই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। এবং একটা বড় জিনিস হচ্ছে এই গাইডলাইনগুলো শুধুমাত্র আমাদের আউটকাম ভিত্তিক হতে হবে না, এটা অ্যাটিটিউডাল চেঞ্জেস, এবং আমরা সব জায়গাতে এটা করি, বলে থাকি যে আমরা যখন সেন্সিটাইজেশনের কথা বলছি তার মানে শুধুমাত্র এই কাজটা করব এই কাজটা করব না, তার চেয়েও বেশি হচ্ছে যে তাদের চিন্তাধারার জায়গাটাকে আমরা কিভাবে ওই জায়গাটা নিয়ে কিভাবে কাজ করতে পারি, কথা বলার জায়গাটাকে কিভাবে তৈরি করতে পারি। এবং স্পেশালি ওয়ার্ক প্লেস নিয়ে আমরা যখনই কাজ করে থাকি এই জিনিসটা বারবার উঠে আসে যে একটা সংগঠনের মধ্যে এই আলোচনা করার জায়গাগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। সো আই থিঙ্ক গাইডলাইনের কথা আমরা যখন চিন্তা করছি, সাংবাদিকতার কথাও যখন আমরা চিন্তা করছি, এই জিনিসটাকে আমাদেরকে অনেক বেশি এইটার মধ্যে নিয়ে আসতে হবে, এবং আমাদের কোনো অপারেটিং প্রসিডিওর হোক কিংবা প্রোটোকল হোক সেগুলোর মধ্যে এই বিষয়গুলো আরও অনেক দৃঢ়ভাবে উঠে আসতে হবে। সো অন দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ। খুবই অ্যাক্টিভ এবং পার্টিসিপেটরি কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, তো সেটার জন্য খুবই গ্রেটফুল আমরা যে এতটা কনভারসেশন আমরা করতে পেরেছি এই বিষয়টা নিয়ে। ইট অলসো শোজ যে এই বিষয়টা অ্যাকচুয়ালি আরও কথা বলার দরকার আছে, কাজ করার জায়গা আছে। সো সেখানে আমরা এখানে শেষ করব। থ্যাংক ইউ এভরিবডি।